কি শুরু করবো নাকি? হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। জি স্যার, শুরু করেন। ওয়ালাইকুম আসসালাম। সো আজকে আমরা 1 ঘন্টার মতো আলোচনা করি। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 15 আলোচনা করেছি। আজকে আমরা চ্যাপ্টার 16 গ্যারান্টি পার্ট আলোচনা করব। এডি কি কি ধরনের গ্যারান্টি ইস্যু করতে পারে, মানে গ্যারান্টি অথবা স্ট্যান্ড বাই এলসি যাই বলেন। তো চলুন আমরা কি সো দেখেন আমরা এই এই যে চ্যাপ্টার 16 কি কি গ্যারান্টি ইস্যু করা যাবে, এডি কি কি গ্যারান্টি ইস্যু করতে পারবে, তার একটা গাইডলাইন চ্যাপ্টার 16-তে আছে আপনার। বিশেষ করে চ্যাপ্টার 16 আপনার 8 নাম্বার থেকে 14 নাম্বার প্যারাতে এই গ্যারান্টি যেগুলো ইস্যু করা যাবে এই রিলেটেড গাইডলাইনটা এখানে বলা আছে আপনার। তার বাহিরে আমরা আহ, কাল গত এতে দেখলাম যে চ্যাপ্টার 15-তে যে মিডিয়াম টার্ম অথবা লং টার্ম এক্সটার্নাল বোরিং যেটা হয় সেই কারণে এডি গ্যারান্টি দিতে পারবে প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজের জন্য। সো ওইখানে গ্যারান্টি দিতে গেলে আমরা দেখলাম যে ওইখানে 25% মার্জিন লাগবে, ওই প্রভিশনগুলো এখানে আছে। ওকে, এর বাহিরে আহ তেমন করে গ্যারান্টি আসে না, খুবই কম। ওকে, চলো আমরা একটা একটা করে জেনে নিই। প্রথমে আহ প্রথমে আপনার এটা আসলে স্লাইডটা তৈরি করেছিলাম হচ্ছে আপনার গত আহ, প্রায় 1 থেকে 2 সপ্তাহ আগে বিএবিএম একটা শুধু গ্যারান্টির উপর একটা ওয়ার্কশপ ছিল। তো এখানে ডোমেস্টিক রেগুলেশনের উপর একটা ক্লাস ছিল গ্যারান্টি রিলেটেড। ওই ক্লাসে আসলে এই স্লাইড গুলো তৈরি করেছিলাম, ওই স্লাইড গুলো আপনাদেরকে আসলে দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয়। গ্যারান্টি সম্পর্কে কিছু আহ বেসিক একটু বলে রাখি যে যিনি গ্যারান্টির জন্য ইস্যু করার জন্য যিনি রিকোয়েস্ট করবে, আমরা আমরা ধরে নিচ্ছি উনি হচ্ছেন একজন অ্যাপ্লিক্যান্ট। মানে উনি আসছে আপনার কাছে একটা গ্যারান্টির জন্য, যে বলছে যে প্লিজ আপনি কাউকে একটা গ্যারান্টি দিতে হবে, তাই তো? তো যিনি গ্যারান্টিটা দিবেন তাকে বলা হয় গ্যারান্টর। সো এখানে আপনার কাস্টমার হচ্ছে আপনার অ্যাপ্লিক্যান্ট, আর আপনার এডি হচ্ছে এখানে গ্যারান্টর। আর যাকে আপনি গ্যারান্টিটা দিবেন সেটা হচ্ছে আপনার, তাকে বলা হয় বেনিফিশিয়ারি। প্রত্যেকটা গ্যারান্টি একটা পারপাস থাকে। সো এক একটা পারপাস এক এক রকম। আর গ্যারান্টি একটা, এক একটা গ্যারান্টি এক একটা নাম হতে পারে, একটা বিড বন্ড হতে পারে, একটা পারফরমেন্স বন্ড হতে পারে, হ্যাঁ, রিপেমেন্ট গ্যারান্টি হতে পারে। ওকে, বিড বন্ড মানে হচ্ছে যে আহ, আপনি একটা বিডে অ্যাপ্লাই করবেন। এখন যিনি যার জন্য কাজটা করে দিবেন উনি হয়তো টেন্ডার অফার করেছেন। ধরেন সিটি কর্পোরেশন কোন তাদের তাদের কোনো একটা কাজের জন্য তারা একটা টেন্ডার অফার করেছে, এই কাজটা তাকে
এই কাজটা করার জন্য তাকে যারা যারা কাজ করতে চায় তারা যদি বিট করে, মানে তারা যদি এখানে অফার, তারা যদি এখানে যদি আপনার পার্টিসিপেট করে, তাহলে তাদেরকে যেটা তাদের জন্য ভালো হবে, সিটি কর্পোরেশন তাকে গ্যারান্টিটা দিবে। এখন দেখা গেল যে বিট বন্ড কেন লাগবে, এটা এই কারণেই লাগবে যে আপনি যে পার্টিসিপেট করবেন, যদি কোনো কারণে আপনি যদি আবার এটা একটা রিকোয়ারমেন্ট যে আপনাকে যদি অ্যাওয়ার্ড করা হয়, নোটিফিকেশন অফ দ্য অ্যাওয়ার্ড, যেটা যে আপনাকে যদি ফাইনালি যদি আপনাকে যদি বলা হয় যে ইয়েস আপনাকে ইউ আর অ্যাওয়ার্ডেড ফর দিস বিড, তখন আপনি যদি সেই কাজটা না করেন, তখন তো আসলে দিন শেষে সিটি কর্পোরেশন বিপদে পড়বে, কারণ সে তো অনেক টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল অনেক ম্যাটার অ্যানালাইসিস করে তো আপনাকে দায়িত্বটা দিয়েছে, তাই না? তো সেই কারণে আপনার ব্যাংকের কাছ থেকে গ্যারান্টি চাই যে যাকে আমি নোটিফিকেশন অ্যাওয়ার্ড দিব, যাতে সে কাজটা করতে পারে, মানে কাজ দেওয়ার পর যাতে সে কাজ করে, সেই কারণে ব্যাংক একটা গ্যারান্টিতে ইয়েস আমার ক্লায়েন্ট কাজটা পাইলে কাজটা করবে। যদি না অ্যাওয়ার্ড করার পরে যদি সে না করে, তাহলে কিন্তু তার কম্পেনসেশন একটা ব্যাপার আছে আপনার, সেটা একটা রিকোয়ারমেন্ট। ওকে, এখন এখন যেটা হচ্ছে যে যিনি যিনি অ্যাপ্লিক্যান্ট, যিনি আপনার কাছে এসে বলবেন গ্যারান্টি ইস্যু করার জন্য, গ্যারান্টার হচ্ছে আপনি এডি, আর বেনিফিশিয়ারি হচ্ছে গিয়ে যে আপনার যার জন্য গ্যারান্টিটি ইস্যু করবেন, পারপাস আমরা বলেছি। এখন প্রশ্ন হচ্ছে যে জিএফটি 16 নম্বর চ্যাপ্টার 8 নম্বর প্যারাতে বলা হচ্ছে যে গ্যারান্টি অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস ইন ফেভার অফ দ্য নন রেসিডেন্ট, রাইট? তার মানে রেসিডেন্ট আপনার কাছে অ্যাপ্লাই করবে একটা গ্যারান্টির জন্য, কার জন্য? যে নাকি নন রেসিডেন্ট। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি রেসিডেন্ট কে, আপনারা কি বলতে পারবেন? হোয়াট দ্য নন রেসিডেন্টস ইন বাংলাদেশ? আমি আপনাদেরকে বলি বাংলাদেশের ভিতরে কারা কারা লাস্ট নন 1 ইয়ারের রেসিডেন্ট। ভিতরে যে ম্যাক্সিমাম সময় 6 মান্থ বা তার বেশি যে বাংলাদেশে স্টে করেছিল সে। বাংলাদেশের ভিতরে কারা কারা নন রেসিডেন্ট, দেশের ভিতরে বাট নন রেসিডেন্ট, কে কে হতে পারে? বিভিন্ন এম্বাসি ডিপ্লোম্যাট যারা আছে, ওকে, তারপরে হচ্ছে যারা leader 6 মাসের কম আছে, যারা যারা লং টার্ম ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে আছেন, বিভিন্ন অথরিটির ওয়ার্ক পারমিট নিয়ে ফরেনার যারা আছেন মোর দেন 6 মান্থ। ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি 6 মাসের বেশি থাকে, তাহলে কি সে কি নন রেসিডেন্ট? না, তাহলে রেসিডেন্ট হয়ে যাবে। প্রেসিডেন্ট সে। দেশের ভিতরে কারা কারা নন রেসিডেন্ট? দেশের ভিতরে হচ্ছে কি যে আপনার যেগুলা এমবিসি গুলো, এমবিসিতে যা ফরেনার কাজ করে, তারপরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি, আইডিবি, এবং যে সকল ফরেন ন্যাশনাল বৈধ পাসপোর্ট নিয়ে আসছে বাট তাদের ভিসার মেয়াদ 6 মাসের কম সময়, তাদেরকে আমরা বলি নন রেসিডেন্ট। তো বেসিক্যালি এখানে রেসিডেন্ট বলতে আমরা মানে আমরা একটু ছোট করে ফেলি, মানে ক্লাসের স্বার্থে আমরা রেসিডেন্ট বলতে মনে করবো একটা প্রতিষ্ঠান, আর নন রেসিডেন্ট হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে নন রেসিডেন্ট। এই রেসিডেন্ট আমরা এখানে ক্লাসের স্বার্থে আমরা এখানে বলতে, এটা কোনো ব্যক্তিকে বলছি না, আসলে আমরা বলছি একটা প্রতিষ্ঠান। সেইটা একটা হইতে পারে, একটা কন্ট্রাক্টিং ফার্ম হতে পারে, ওকে, মানে একটা ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টিং ফার্ম হতে পারে, অথবা লোকাল কন্ট্রাক্টিং ফার্ম হতে পারে, একটা এক্সপোর্টার হতে পারে, একটা ইম্পোর্টার হতে পারে, রাইট? আমরা এখানে রেসিডেন্ট বলতে আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশি রেসিডেন্ট যে সকল এন্টিটি যারা আসলে টেন্ডারে কাজ করে, তাদের কোনো একটা কাজে টেন্ডার কোনো একটা জিনিস সার্ভিস দেওয়ার জন্য একটা ব্যাংকের গ্যারান্টি লাগবে। মানে আপনাকে যে টেন্ডারটা দেওয়া হবে, আপনাকে যে অ্যাওয়ার্ড করা হবে, আপনি যে কাজ করবেন তার গ্যারান্টি কি? সো এখন উনি আপনার কাছে এসে বলছে আমাকে একটা গ্যারান্টি দেন। সো আমরা এখানে রেসিডেন্ট বলতে আমরা মিন করতে চাচ্ছি যে বাংলাদেশি রেসিডেন্ট এন্টিটি, ব্যক্তিকে বলা হচ্ছে না, আপনার আমার মতো ব্যক্তিকে এখানে মিন করতেছে না। আর নন রেসিডেন্ট হচ্ছে কি আপনার ওই সকল এন্টিটি, সরকারি বিদেশে যে সকল আপনার প্রতিষ্ঠান, দেশের ভিতরে
নন রেসিডেন্ট প্রতিষ্ঠান সেগুলোকে বলা যায় এগুলোকে ফাইন। এখন চ্যাপ্টার 16 8 নম্বর প্যারাটা কি বলছে দেখেন, বলছে স্যার যে এটি মে ইস্যু বিড বন্ড পারফরমেন্স বন্ডস on behalf of the suppliers in Bangladesh in favor of the international agency inviting tenders for supply of goods and services. তাহলে কি বলতে চাচ্ছিলেন মিস্টার হারুন? আর বললাম যে নন রেসিডেন্ট, তাহলে প্রতিষ্ঠানগুলো আমরা ডিফাইন করব কিভাবে, মানে কোনগুলা নন রেসিডেন্ট প্রতিষ্ঠান? আমরা ব্যক্তিকে যেমন ডিফাইন করলাম যে হ্যাঁ 6 মাসের কম থাকলে, আমরা তো নন রেসিডেন্ট তো বললাম না, যে সকল ইন্টারন্যাশনাল যে সকল ট্রিটিতে যে সকল অর্গানাইজেশন বাংলাদেশে আসছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, IDB ও এবং আচ্ছা, এমবিসি গুলো এবং দেশের বাহিরে আপনার যত প্রতিষ্ঠান সবই তো নন রেসিডেন্ট, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা দেখেন, তাহলে এখানে বলতে চাচ্ছে যে এডি কি করতে পারবে, এডি গ্যারান্টি ইস্যু করতে পারবে on behalf of the suppliers in Bangladesh in favor of the international agencies inviting tenders for supply goods and services. তার মানে বলতে চাচ্ছে যে ইন্টারন্যাশনাল কোনো এজেন্সি যেটা নাকি নন রেসিডেন্ট, তাকে বাংলাদেশি কোনো সাপ্লায়ার তাকে কোনো কিছু সাপ্লাই দিবে। এখন উনি এসে বলতে চাচ্ছে যে ইন্টারন্যাশনাল এজেন্সি তারা এই কাজটার জন্য, মানে এই জিনিসটা সাপ্লায়ারের কাছ থেকে কেনার জন্য as per their procurement policy, তাদের প্রকিউরমেন্ট পলিসিতে টেন্ডারটা থাকতে হবে। আমরা যেমন সরকারি প্রকিউরমেন্টে, গভর্নমেন্ট প্রকিউরমেন্টে প্রায় সব জায়গায় আপনার টেন্ডার দিয়ে প্রকিউর করে, সিমিলারলি ইন্টারন্যাশনাল এজেন্সি তাদের এজেন্সিগুলো তার প্রকিউরমেন্ট পলিসিতে হয়তোবা এরকম টেন্ডারের একটা ব্যাপার আছে। সো এখন সে ধরেন বিদেশি কোনো প্রতিষ্ঠান তারা কোনো একটা জিনিস কিনবে কোন একজন সাপ্লায়ারের কাছ থেকে, ওকে। এখন প্রশ্ন হচ্ছে তারা এটা তাদের এই প্রতিষ্ঠানের জন্য দরকার, এখন সাপ্লায়ারটা তাকে কে দিবে? যেহেতু প্রকিউরমেন্ট পলিসিতে বলা আছে যে আপনাকে প্রথমে একটা টেন্ডার দিতে হবে, টেন্ডারে অনেকে বিড করবে, বিটে যিনি ফাইন্যান্সিয়াল এবং ম্যানেজারিয়াল নন ফাইন্যান্সিয়াল টেকনিক্যাল অ্যাসপেক্ট মিলে, টেকনিক্যাল ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল ম্যাটার মিলে যারা ফেভারেবল রেট দিবে তাদেরকেই ইন্টারন্যাশনাল এজেন্সিটা কাজটা দিবে। এখন ওইখানে বাংলাদেশি একজন প্রতিষ্ঠান সেও কি করেছে, এখানে অ্যাপ্লাই করেছে, সেটা আপনার দেশের ভিতরে নন রেসিডেন্ট অথবা দেশের বাইরে কোনো নন রেসিডেন্ট কোনো একটা এন্টিটিতে। ও বলছে যে হ্যাঁ আমি ওইটা আপনাকে সাপ্লাই দিতে চাই। তো এখন বাট একটা গ্যারান্টি ইস্যু করতে হবে, গ্যারান্টি হচ্ছে রিকোয়ারমেন্ট। এখন এডিয়া এসে বলতে, ক্লায়েন্ট এসে বলছে যে এই আপনাকে এসে বলছে যে আপনি আছেন গ্যারান্টর, যে আপনি একটা গ্যারান্টি দিবেন, কাকে দিবেন? ওই ইন্টারন্যাশনাল এজেন্সিকে দিবেন। পারপাস কি? পারপাস হচ্ছে এই সাপ্লায়ার, সে কিন্তু একজন এক্সপোর্টার একজন, পারপাস হচ্ছে সে এই ইন্টারন্যাশনাল এজেন্সিকে হয়তো কোনো তার কোনো ইকুইপমেন্ট হতে পারে, তার কোনো প্রজেক্টের জন্য কোনো কাজ হতে পারে, তার কোনো আপনার অ্যাক্সেসরিজ হতে পারে, তার কোনো হার্ডওয়্যার হতে পারে, কোনো সফটওয়্যার হতে পারে, ওইগুলো একটা সার্ভিস দিবে। কাকে দিবে ডেলিভারি? এই যে ইন্টারন্যাশনাল এজেন্সিকে আপনার। তো আপনি এরকম গ্যারান্টি যদি এইরকম গ্যারান্টি কাস্টমার যদি চায়, তাহলে ওই নন রেসিডেন্ট আপনি গ্যারান্টি দিতে পারবেন, এখানে সেন্ট্রাল ব্যাংকের কোনো পারমিশন লাগবে না। ওকে, সেন্ট্রাল ব্যাংকের কোনো পারমিশন এখানে লাগবে না। এখন এই রিলেটেড 2024 অক্টোবর একটা সার্কুলার আসছে আপনার। এইখানে সার্কুলারে কি আসছে? সার্কুলারে আসছে যে একটা হচ্ছে পরিবর্তন। কি পরিবর্তন আসছে? এই সার্কুলারের একটা ইস্যু ছিল যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এজেন্সি। তো ইন্টারন্যাশনাল এজেন্সি বলতে আমরা নর্মালি মিন করি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, মানে ইন্টারন্যাশনাল যে সকল অর্গানাইজেশন সেগুলো কারা আসলে? ওয়ার্ল্ড ব্যাংক, IMF, UNDP, ইউনেস্কো, তাই না, WTO, মানে ওই সকল যে প্রতিষ্ঠানগুলো আপনার ADB, IDB, ওকে। তারপর হচ্ছে আপনার বিভিন্ন আপনার ইন্টারন্যাশনাল যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে এইটাকে কি করা হয়েছে যে ইন্টারন্যাশনাল এজেন্সি ছাড়াও
ফরেন অর্গানাইজেশন অথবা এন্টিটিস, মানে দেশের বাইরের কোনো আপনার প্রতিষ্ঠান, কোনো যে কোনো প্রতিষ্ঠান, ফরেন এন্টিটি, সেটাও কাভারেজ এখানে আসছে। তো প্রথম দিকে এবং দেশের ভিতর এটা হচ্ছে টু সাপ্লাই গুড সার্ভিসেস ইন বাংলাদেশ অর ফ্রম বাংলাদেশ টু ফরেন কান্ট্রিজ আপনার। ওকে, সো এটা কাভারেজটা একটু বেশি করে আনা হয়েছে যাতে করে কনফিউশনটা না থাকে। ঠিক আছে, তাহলে যদি ইপিজেড এর ভিতরে তাহলে কোনো ধরেন আপনার, অর্গানাইজেশন হয়, আমি যদি একটু ট্রেডের কনটেক্সটে বোঝানোর চেষ্টা করি, ফরেন ট্রেডের কনটেক্সটে হয়তো এটা বুঝতে সহজ হবে, বাট বাস্তবে সেটা নাও হতে পারে। বাট আপনার জন্য বোঝানোর জন্য বলছি কথাটা। সে মনে করেন আপনার কোনো একটা ক্লায়েন্ট ক্যাশ ইন অ্যাডভান্স পেয়েছে, ধরেন $2 লক্ষ। ওকে, তাহলে এই ক্যাশ ইন অ্যাডভান্স পাওয়ার পরে সে যে এক্সপোর্ট করবে তার কোনো গ্যারান্টি আছে? মানে একটা ক্যাশ ইন অ্যাডভান্স আপনি ক্লায়েন্ট পেয়েছে, এক্সপোর্টের কথা বলছি, তো এক্সপোর্টের কথা বলছি, ক্যাশ ইন অ্যাডভান্স, এখন কি কোনো গ্যারান্টি আছে উনি যে আপনাকে পেমেন্ট, ও যে আসলে কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে এক্সপোর্ট করবে কিনা? তো এখন বায়ার বলতে পারে যে ওকে ফাইন, আমি তোমাকে পুরোটাই পেমেন্ট আগে দিয়ে দিব, কিন্তু যদি কোনো পেমেন্ট তুমি যদি আমাকে শিপমেন্ট না করো তাহলে ব্যাংক আমাকে পেমেন্ট দিবে। তাহলে কি হবে? প্রথমে এক্সপোর্টার আপনার কাছে আসবে, সাপ্লায়ার, এই যে সাপ্লায়ার মানে এক্সপোর্টার আপনার কাছে এসে বলবে যে আমি একটা এক্সপোর্ট অর্ডার পেয়েছি যেখানে আমাকে আগে অ্যাডভান্স পেমেন্ট করে দিবে, কিন্তু অ্যাজ পার এগ্রিমেন্ট, এ হচ্ছে কন্ট্রাক্ট, যেখানে বলা আছে আগে একটা গ্যারান্টি দিতে হবে। যদি গ্যারান্টি না দিই, যদি আমি গ্যারান্টি ম্যানেজ না করতে পারি, তাহলে আমাকে ক্যাশ অ্যাডভান্সটা দিবে না। ওকে, তখন কি হবে? এক্সপোর্টার আপনার কাছে আসে বলবে একটা গ্যারান্টি দেন। কাকে গ্যারান্টি দেন? এই যে ফরেন যে অর্গানাইজেশন অথবা এন্টিটি, ওই যে আপনার ইম্পোর্টার, যে বিদেশি ইম্পোর্টার, যে নাকি আপনাকে পেমেন্ট পুরোটা আগে দিয়ে দিবে, এডি কি করবে? তাকে একটা গ্যারান্টি দিবে, গ্যারান্টি পেয়ে তারপর আপনার শিপমেন্ট হবে। যদি কোনো কারণে শিপমেন্ট না করতে পারে আপনার ক্লায়েন্ট, আপনার কাছ থেকে সে পেমেন্টটা নিয়ে নিচ্ছে। সো এটাকে আমরা বলতে পারি অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি, রাইট? আমরা যেটা চাই বিদেশ থেকে, এটা আপনার বেলা হইতে পারে যে আপনার ক্লায়েন্টও বলতে পারে যে আমি এখন, আপনাকে এখন দরকার। আমরা যখন অ্যাডভান্স পেমেন্ট করি না, অ্যাডভান্স পেমেন্ট আমাদের রেগুলেশন কি বলেন তো মিস্টার শরীফ? আমাদের অ্যাডভান্স পেমেন্টের রেগুলেশনটা কি শরীফ সাহেব বলেন? স্যার আমাকে বলছেন? মিস্টার শরীফুল ইসলামকে বলছি, জি। জি জি স্যার। আচ্ছা স্যার, কোশ্চেনটা আবার একটু প্লিজ স্যার। মানে আমাদের অ্যাডভান্স পেমেন্টের রেগুলেশন কি? আমরা যদি কোনো অ্যাডভান্স পেমেন্ট করি তার রেগুলেশন কি? অ্যাডভান্স আমরা যদি কোনো অ্যাডভান্স পেমেন্ট আমরা যদি করি, হ্যাঁ হ্যাঁ, রাইট। অ্যাডভান্স পেমেন্ট তো স্যার কোনো বিদেশি আহ, ওই ব্যাংক থেকে বা বাইরে থেকে যদি কোনো অ্যাডভান্স আমরা পাই, কোনো কাজ ওয়ার্ক অর্ডারের এগেনস্টে অ্যাডভান্স তো টাকা দেয়, যেমন এডিবি কাজ করার জন্য অ্যাডভান্স টাকা দেয়, ওইটার এগেনস্টে আমরা ওই পার্টির ফেভারে ওই ওই কাজটা যারা করবে, যেমন রোডস এন্ড হাইওয়েজ। আচ্ছা, একদিনে বলতে পারেন আমাদের অ্যাডভান্স পেমেন্ট আমাদের রেগুলেশনটা কি? আমি বলি স্যার, আসসালামু আলাইকুম এটা স্যার। হচ্ছে স্যার, বলেন প্লিজ। এখানে হচ্ছে অ্যাডভান্স হচ্ছে আমরা $10,000 পর্যন্ত পাঠাইতে পারি, আর ইয়ারকিউ থেকে 25,000 পর্যন্ত পাঠাইতে পারি। এর বেশি হলে বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে। অথবা বাংলা ব্যাংকের পারমিশন ছাড়া যদি বিদেশি কোনো ব্যাংক গ্যারান্টি দেয় তাহলে সেটা চলবে। আমাদের অ্যাডভান্স পেমেন্টের রেগুলেশনটা হচ্ছে 10,000 পর্যন্ত সেন্ট্রাল ব্যাংকের কোনো অ্যাপ্রুভাল লাগবে না। যাদের ইয়ারকিউ তে আছে $25,000, তাদের জন্য সেন্ট্রাল ব্যাংকের কোনো অ্যাপ্রুভাল লাগবে না, আপনি পেমেন্ট করে দিতে পারবেন। এখন যদি আর অতিরিক্ত পেমেন্ট করতে চান অ্যাডভান্স পেমেন্ট কাস্টমারের জন্য, তাহলে আমাদের রেগুলেশন হচ্ছে প্রথমে একটা রিপেমেন্ট গ্যারান্টি ম্যানেজ করতে হবে। কাস্টমারকে বলতে হবে যে এই যে আমি আগে পেমেন্ট দিয়ে দিচ্ছি, তার জন্য একটা রিপেমেন্ট গ্যারান্টি। তার মানে যদি কোনো কারণে মাল দেশে না আসে তাহলে আপনি যেন ক্লেম করতে পারেন। এখন যদি গ্যারান্টি যদি না করতে পারেন, ম্যানেজ না করতে পারেন, দেন বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্রুভালের প্রশ্ন আসে। সো অ্যাডভান্স পেমেন্টের জন্য প্রথম হচ্ছে রিপেমেন্ট গ্যারান্টি। যদি রিপেমেন্ট গ্যারান্টি ম্যানেজ না করতে পারেন, দেন সেন্ট্রাল ব্যাংকের অ্যাপ্রুভাল। সেন্ট্রাল ব্যাংক অ্যাপ্রুভাল গ্যারান্টি পেয়ে গেলে অ্যাপ্রুভাল লাগবে না।
আমার প্রশ্ন হচ্ছে যে অনলাইন পরীক্ষা যখন হবে, অনলাইনে যখন পরীক্ষা হবে, তখন আপনাকে এরকম প্রশ্ন লিখলে আপনি যদি এরকম বলেন তাহলে কিন্তু ভালো হবে না। এক্স্যাক্টলি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। তো আপনাদের কিন্তু একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে সবার। আপনাদের এই অবস্থা যদি হয় তাহলে হ্যাঁ, 17 তারিখ পরীক্ষায় exactly. আমি তো দেখতেছি 30% ফেল। ওইটাই তো, ঠিক আছে, পড়াশোনা আমি করতে হবে, কারণ এটা খুবই একটা মানে সিম্পল কোশ্চেন কিন্তু, তাই না? একটু পড়াশোনা করেন আচ্ছা, আপনারা তাহলে সময় এখন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন এই সার্কুলারটা মানে হচ্ছে এখন আমরা যদি অ্যাডভান্স পেমেন্ট পাই, আপনার ক্লায়েন্ট এসে বলছে যে আমি বিদেশে এক্সপোর্ট করব, কিন্তু $2 লক্ষ আমার অ্যাডভান্স পেমেন্ট আসবে, শর্ত হচ্ছে একটা গ্যারান্টি তাকে দিতে হবে। যদি আমি কোনো কারণে টাকা পাওয়ার পরে যদি কোনো কারণে তাকে আমি শিপমেন্ট না করি, তাহলে ব্যাংক পেমেন্ট করে দিতে হবে। দেন আপনার কাছে এসে বলছে যে প্লিজ আপনি একটা গ্যারান্টি ইস্যু করেন, কার ফেভারে, বেনিফিশিয়ারিকে, ফরেন এন্টিটি, তাকে একটা গ্যারান্টি দিন। এই গ্যারান্টি ইস্যু করার জন্য সেন্ট্রাল ব্যাংকের পারমিশনের দরকার নেই। ওকে, এখন আসেন, এইটা হচ্ছে কি আরেক এই সার্কুলারটা আপনার, জানুয়ারির 8 2025 প্রবাবলি, হ্যাঁ, এটা ইস্যু করা হয়েছে। ইয়েস, এটা হচ্ছে যে আপনার পাওয়ার এবং এনার্জি সেক্টরে, ওকে, পাওয়ার এবং এনার্জি সেক্টরে যারা ইম্পোর্ট করে, সে পেট্রোলিয়াম, এলএনজি ইম্পোর্ট যারা করে, সরকারের জন্য আর কি, মানে গভর্নমেন্টের যে যে সকল ডিপার্টমেন্ট পাওয়ার এবং এনার্জি সেক্টর নিয়ে কাজ করে, তো সরকারি অর্ডার পেয়ে কেউ যদি আপনার যদি পেট্রোলিয়াম, এলএনজি এগুলা যদি ইম্পোর্ট করে, তো এখানে মোস্ট অফ দ্য কেসে এইগুলো ইম্পোর্ট গুলো কন্ট্রাক্টে হয়, এলসি হয় না আসলে, কারণ এগুলো অনেক বেশি পরিমাণে, 400-500 মিলিয়ন ডলার ধরেন, কথার কথা। এখন প্রশ্ন হচ্ছে যে আহ, যেহেতু ওরা হচ্ছে আপনার এই ইম্পোর্ট করে কন্ট্রাক্টে, নট এলসি, তখন একটা সন্দেহ থাকে যে উনি আসলে পেমেন্ট করতে পারবে কি পারবেন। তাহলে যিনি পেট্রোলিয়াম, এলএনজি সাপ্লাই দিচ্ছেন সরকারের জন্য, বাংলাদেশের সরকারের জন্য, আর এই অর্ডারটা পেয়েছে হচ্ছে আপনার ক্লায়েন্ট ইম্পোর্টার, যারা ইম্পোর্ট করবে পাওয়ার এবং এনার্জি সেক্টরে যা যা দরকার, যে ধরনের এলিমেন্ট দরকার হয় আপনার পেট্রোলিয়াম, এলএনজি অথবা যেদিকে বলেন না কেন আপনার, তো ক্লায়েন্ট যদি বলে যে আমি কন্ট্রাক্টে, এই যে লেখা আছে আমি কন্ট্রাক্টে ইম্পোর্ট করতেছি, কিন্তু আমার সাপ্লায়ার সে আপনার কাছ থেকে গ্যারান্টি চাচ্ছে, তো বলা হচ্ছে আপনি এখানে গ্যারান্টি ইস্যু করতে পারবেন। অ্যাপ্লিকেন্টকে বাংলাদেশি ইম্পোর্টার, গ্যারান্টার হচ্ছে আপনি, আর বেনিফিশিয়ারি হচ্ছে ফরেন সাপ্লায়ার যারা এনার্জি এবং পাওয়ার সাপ্লাই দিবে। এবং পারপাস কি? পারপাস হচ্ছে পেমেন্ট সিকিউরিটি ফর ইম্পোর্টেশন অফ দ্য পাওয়ার অ্যান্ড এনার্জি আন্ডার কন্ট্রাক্ট। এবং এটাকে আপনি স্ট্যান্ড বাই এলসি বলতে পারেন, গ্যারান্টিও বলতে পারেন, আমরা অন ক্যাম্পাসে এগুলো আপনি পাবেন। সো এটা টাইপ অফ দ্য গ্যারান্টি, স্ট্যান্ড বাই এলসি গ্যারান্টি। সো আপনি এই গ্যারান্টি ইস্যু করতে পারবেন। শর্তটা কি? শর্ত হচ্ছে কি যে আপনাকে দেখতে হবে যিনি ইম্পোর্ট করতে আসছেন উনি অ্যাপ্রুভাল নিয়ে আসছেন কিনা কনসার্ন মিনিস্ট্রি থেকে, এটা হচ্ছে আপনার একটা দায়িত্ব। এবং এই ইম্পোর্টটা সেলস পারচেজ কন্ট্রাক্টের এগেনস্টে হচ্ছে কিনা এটা আপনার দেখার দায়িত্ব, এলসির এগেনস্টে না। কিন্তু প্রথম কথা হচ্ছে এই ইম্পোর্টটা আন্ডার সেলস পারচেজ কন্ট্রাক্টের এগেনস্টে হতে হবে, এবং এই পাওয়ার এবং এনার্জি সেক্টরের এটা এই পেমেন্ট সিকিউরিটিটা হবে, এটা একটা পেমেন্ট সিকিউরিটি কিন্তু হবে, এটা কিন্তু ডাইরেক্ট এলসি হবে না। ইটস নট এ কমার্শিয়াল লেটার, ইট ইস স্ট্যান্ড বাই এলসি আপনার, রাইট? সো ইটস এ পেমেন্ট সিকিউরিটি। পেমেন্ট সিকিউরিটি মানে হচ্ছে যেহেতু উনি কন্ট্রাক্ট ইম্পোর্ট করবেন, ওনারই পেমেন্ট করার কথা। এখন যদি কোনো কারণে পেমেন্ট না করতে পারেন, তাহলে আপনার কাছ থেকে পেমেন্ট ক্লেম করবে ফরেন সাপ্লায়ার এবং আপনাকে পেমেন্ট করতে হবে। এই জাতীয় গ্যারান্টি ইস্যু করার জন্য সেন্ট্রাল ব্যাংকের পারমিশনের প্রয়োজন নেই। ঠিক আছে? শর্ত কি? শর্ত হচ্ছে দুটা। একটা হচ্ছে গিয়ে যে আপনাকে দেখতে হবে এই তার নামে আসলে ইম্পোর্ট করার পারমিশন আছে কিনা কনসার্ন মিনিস্ট্রি থেকে, এবং ইম্পোর্ট আপনার সেলস পারচেজ কন্ট্রাক্ট এগেইনস্টে হচ্ছে কিনা। ওকে, এটা আপনার একটা সার্কুলার।
ওকে, নেক্সট। এটা আমরা হয়তো বলে ফেলছি। ওকে, এটা আমরা বলছি ইন দ্য মিড আমরা বলে ফেলছি, ওভারসিজ বায়ার তারা যদি আপনার ইম্পোর্ট এক্সপোর্ট করতে চায়, এখন হচ্ছে কি এটা বাংলাদেশি এক্সপোর্টার, সে বিদেশে এক্সপোর্ট করবে কোনো কিছু, ওকে, কিন্তু যার কাছে সে সাপ্লাই দিবে তার প্রকিউরমেন্ট পলিসি হচ্ছে যে টেন্ডার ফ্লোটিং করে তারপর সেটা আপনার এটাকে এটা আপনার সেল করে আপনার কিনবে। সো এই গ্যারান্টি আপনি দিতে পারবেন, এটা বলছেন না, তাই না? স্যার এই সার্কুলারের আন্ডারে তো এক্সপোর্ট গ্যারান্টির কোনো কিছু ছিল না স্যার, যতদূর মনে পড়ে। কোনটা এটা এই ডেটটা ভুল হয়েছে, এই ডেটটা যেটা এই আপনি স্যার, যেটা এটা কি জানুয়ারি আর কি 2025 যারা সার্কুলার দেখতেছেন, শুধুমাত্র? জি জানুয়ারি আর 2025 যারা দেখতেছেন, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কপি পেস্টের ইম্প্যাক্ট। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, না স্যার, মানে আমার মনে আছে যে ওইটা আসলে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ওইটাই ছিল, মানে এক্সপোর্ট গ্যারান্টিটা ছিল না, এই জন্য আর কি স্যার। না, এটা হচ্ছে কপি পেস্ট আপনার, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে রাত্রেবেলা স্লাইড করি তো মাঝে মাঝে আমরা, হ্যাঁ, তো তখন আসলে এইটা হচ্ছে অরিজিনাল আপনার যে জিএফইটি, অরিজিনাল জিএফইটি তে এটা আছে। সেই সার্কুলারটা অলরেডি 2018 সাল থেকে আছে এটা, ঠিক আছে? থ্যাংক ইউ মিস্টার মিজান। আর মিজান ধরছেন এটা নাকি? না স্যার, আমি তানজিল বলছিলাম। হ্যাঁ, কে স্যার, বলছেন? তানজিল তানজি? বলছিলাম। তানজি? জি স্যার। ওকে আপনি তো খুব সিরিয়াস পাবলিক। আচ্ছা, আমার ভয়েস কি লো নাকি? না একদিন স্যার, বলতেছে ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। না একদিন স্যার আমার বললেন। এখানে লো হয়ে আসছে তো, বুঝতে কষ্ট হচ্ছে, এই কারণে বললাম স্যার, সরি। ওকে, আচ্ছা শুনেন, এই ডেটটা যেটা দেখতেছেন এই ডেটটা কিন্তু মিস্টার তানজিনুল সিটিএনে যে কথাটা বললেন, এটা আসলে এই পাওয়ার সেক্টরের সাথে ওই সার্কুলারের সাথে নেই। ডেটটা আসলে আমি এটা ওই অরিজিনাল, এটা আগের অনেক আগে 2018 সালের সার্কুলার এটা। ওকে ফাইন, চলেন সামনের দিকে যাই। আচ্ছা, ডেট গুলো আপনার দেখে নিন, মানে আই থিঙ্ক ফ্যাক্ট ইজ, মানে আমি যা বলছি এটা মিথ্যা না আর কি, হোয়াট এভার দ্য ডেট ইজ। ঠিক আছে, ওকে দেখেন, আর আর আপনি এই ডেটে কি কিছু একটা পাবেন এফইপিডি তে, এটা সত্যি, মানে রিগার্ডিং দিস। ওকে, হয়তো একটা ডেটে সমস্যা, আর বাকিগুলো দেখেন। ইস্যুয়েন্স অফ দ্য গ্যারান্টি, হ্যাঁ রাইট, হ্যাঁ রাইট, ইস্যুয়েন্স অফ দ্য গ্যারান্টি অন বিহাফ অফ দ্য রেসিডেন্টস ইন ফেভার অফ দ্য নন রেসিডেন্ট। কিছু ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে। রেসিডেন্ট এক্সপোর্টার্স এবং সাবকন্ট্রাক্টরস, এই সাবকন্ট্রাক্টর শব্দটা আগে আমরা কি পেয়েছি? এইটা তো আমরা পেয়েছি যে বাংলাদেশি এক্সপোর্টার তারা যদি কোনো কিছু এক্সপোর্ট করছে, ওকে, তারা যদি কোনো কিছু এক্সপোর্ট করে, এইখানে হচ্ছে আগে ছিল এক্সপোর্টার জন্য, এখন হচ্ছে সাব কন্ট্রাক্টর, রাইট? এটা অনেক হিস্ট্রি, আমি হিস্ট্রিতে যাচ্ছি না, মানে শুধুমাত্র এতটুকু বলি যে যারা সাব কন্ট্রাক্টর যারা কাজ করে, ওকে, তারা সাব কন্ট্রাক্টরের কাজটা পাওয়ার জন্য যদি কোনো গ্যারান্টি দিতে হয় রেসিডেন্টের ফেভারে, নন রেসিডেন্টের ফেভারে গ্যারান্টি দিতে পারবেন, এটা হচ্ছে মূল কথা। মানে বাংলাদেশি যে সকল সাব কন্ট্রাক্টর যারা, তারা সাব কন্ট্রাক্টরের কাজটা পাওয়ার জন্য যদি কোনো গ্যারান্টি দরকার হয় সে গ্যারান্টি ইস্যু করতে পারবেন, সহজ করে বলি। কিছু বলা দরকার নেই। ফেভারে ইস্যু হবে তাহলে? হ্যাঁ, গ্যারান্টিটা কার ফেভারে ইস্যু হবে তাহলে? সাব কন্ট্রাক্টর কি এটা হচ্ছে কন্ট্রাক্টর? ফেভার ইস্যু হচ্ছে আপনার নন রেসিডেন্টের ফেভারে। এখন নন রেসিডেন্ট মেইন কন্ট্রাক্টর হতে পারে, অথবা নন রেসিডেন্ট আপনার অন্য কিছু হতে পারে, এটা নন রেসিডেন্ট কন্ট্রাক্টরের ফেভারে গ্যারান্টিটা হবে।
ওকে, তাহলে যারা সাব কন্ট্রাক্টর যারা কাজ করে তাদের সাব কন্ট্রাক্টিং কাজটা করার জন্য যদি কোনো পাওয়ার জন্য যদি কোনো গ্যারান্টি ইস্যু করা দরকার হয় আপনি গ্যারান্টি ইস্যু করতে পারবেন। বেনিফিশিয়ারি কে হবে? নন রেসিডেন্ট কন্ট্রাক্টরস। ক্লিয়ার? ওকে, সামনে যাই। স্যার এটা একটু আবার বলবেন, লিঙ্কটা চলে গেছে তো। মানে আমাদের দেশে যারা সাব কন্ট্রাক্টরে যারা কাজ করে না অনেকে আপনার জি 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 যারা সাব কন্ট্রাক্টিং এ যারা কাজ করে তারা জি স্যার বিদেশি কোনো নন রেসিডেন্টের জন্য কাজ করতে গিয়ে জি তার সাব কন্ট্রাক্টিং কাজটা পাওয়ার জন্য জি যদি কোনো গ্যারান্টি দরকার হয় তাহলে তাকে গ্যারান্টি ইস্যু করতে পারবেন ইন ফেভার অফ দ্য নন রেসিডেন্ট কন্ট্রাক্টরস। অনেক স্যার। সময় এমন হইতে পারে না, সে মনে করেন বিদেশি কোনো প্রতিষ্ঠান চিটং ইপিজেড ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছে, জি অথবা এই যে আপনার গতকালকে পেপারে দেখলাম একটা ন্যাশনাল ইকোনমিক জন্য মিরসরায়ে এটা আপনার একটা মাস্টার প্ল্যান ডেভেলপার একজন আসবে, যাকে এই পুরো কত একর যেন পুরো একরের পুরো জায়গাটা 1500 একর না কত যেন পুরো একরের জায়গাটা ল্যান্ড ডেভেলপমেন্ট করে দিবে এবং ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বিল্ডিং সবকিছু করে দিবে একটা বিদেশি কোনো একটা ডেভেলপার, ইন্টারন্যাশনাল মাস্টার ডেভেলপার। মানে মানে এটা মানে প্লট বাই প্লট না, মানে পুরোটাই সে নিজে করে দিবে। মানে বিদেশি ইনভেস্টর অ্যাট্রাকশনের জন্য সরকার এই মিরসরাই আপনার যে এখানে ইকোনমিক জোন যেটা ওইটা পুরোটাই আপনার কোরিয়ান ইপিজেড এর মতো আর কি, আপনার পুরোটাই আপনার কি করবে ইন্টারন্যাশনাল একজন ডেভেলপারকে কাজটা দিয়ে দিবে। তো এখন এই যে পুরো কাজটা দিয়ে দিবে, এখন এক বিদেশি যে লোকটা এসে কাজ করবে সে কি রেসিডেন্ট নাকি নন রেসিডেন্ট? নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট। এখন ধরেন এই পুরো কাজটা করার জন্য কোন একটা জিনিস হয়তোবা দরকারের জন্য কোন একটা জিনিস প্রকিউরমেন্টের জন্য বাংলাদেশে লোকাল কোন সাব কন্ট্রাক্টরকে কি করতে পারে, ধরেন ধরেন আপনার কি হতে পারে, হ্যাঁ ধরেন আপনার ইট সাপ্লাই দিবে, ধরেন হ্যাঁ ইট লাগবে না, ওইখানে সিমেন্ট লাগবে না, লাগবে কিনা? ওকে, ইকুইপমেন্ট লাগবে না, মানে সহজ করে বোঝানোর কথাটা বলছি। তাহলে বিদেশি প্রতিষ্ঠান অথবা কোন মেশিন লাগতে পারে, আপনার অনেক হার্ডওয়্যার লাগবে, আপনার অনেক স্টিল লাগবে, আপনার অনেক ধরনের আপনার ম্যাটেরিয়াল পার্টস লাগতে পারে এখানে, তাই তো? এখন এই যে ইন্টারন্যাশনাল ডেভেলপার যেটা বাংলাদেশে এসে কাজ করবে সে তো বলতে পারে যে ঠিক আছে আমার কাজটা করার জন্য লোকাল কিছু সাব কন্ট্রাক্টর যারা আছে তাদের মাধ্যমে আমি কিছু জিনিস কিনাবো, আমি বুঝাতে পারছি? তখন কি হবে, এই ইন্টারন্যাশনাল ডেভেলপার সে কি করবে, সে তখন একটা টেন্ডার দিবে, বলবে এই মিরসরাই ডেভেলপমেন্ট কাজে আমার কিছু জিনিস দরকার, আমি একটা টেন্ডার দিচ্ছি, আমাকে কাজগুলো তুমি আমাকে সাপ্লাই দিবা, বা যদি তোমাকে সাপ্লাই না দিতে পারো আমি কিন্তু তোমার ব্যাংক থেকে নিয়ে নিব। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এই যে সাব কন্ট্রাক্টর এবং কি নন রেসিডেন্ট কন্ট্রাক্টরস, বুঝা গেল? ধরেন মেটেরিয়ালে কারা কাজ করছে, মেটেরিয়ালে এখানে মেটেরিয়ালটা কারা করছে, বিদেশি প্রতিষ্ঠান না? জাপান স্যার, জাপান। এটা কি নন রেসিডেন্ট না? নন রেসিডেন্ট। আপনার কাছে কি মনে হয় এই মেটেরিয়ালের পুরো কনস্ট্রাকশন কাজের জন্য সব জিনিসপত্র তারা ইম্পোর্ট করছে, তারাই শুধুমাত্র ইম্পোর্ট করে জিনিসগুলো তৈরি করছে, ব্যাপারটা কি তাই, নাকি তারা লোকাল সাব কন্ট্রাক্টর সাপোর্ট নিছে? কি মনে হয়? অনেক লোকাল লোকাল নিচ্ছে, স্যার। কন্ট্রাক্টর সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন লোকাল সাব কন্ট্রাক্টর যে কাজটা তাকে যে সাপ্লাই দিবে এটা গ্যারান্টি কি? ওকে, ও বলছে ঠিক আছে আমি তোমাকে কাজটা দিচ্ছি, বাট আমাকে কি করতে হবে, আমাকে একটা গ্যারান্টি দিতে হবে, যদি কোনো কারণে তুমি আমাকে সাপ্লাই না দাও ব্যাংকের কাছ থেকে পেমেন্টটা নিয়ে নিবে, সেই গ্যারান্টি আপনি ইস্যু করতে পারবেন। ওকে স্যার? জি স্যার স্যার। এই গ্যারান্টি গুলো কি ডলারে হতে পারে? হ্যাঁ, এই গ্যারান্টি গুলো কি লোকাল টাকা এবং ডলার দুই ভাবেই ও হতে আচ্ছা পারে আচ্ছা, নাকি এটা বলা শুধু হয়নি ফরেন এখন পর্যন্ত, কারেন্সিতে আমি যা বলছি সব ডলারে। এইগুলা মানে এটা কি লোকাল এগুলাকে কারেন্সিতে তারা ইন্টারন্যাশনাল করতে পারে? এখন পর্যন্ত যেগুলা বলছি এগুলো সব ফরেন কারেন্সিতে। এখন পর্যন্ত জি যেগুলা স্যার। বলছি, যেগুলা টাকায় দরকার সেগুলো আমরা সামনে বলবো। এইগুলা যেগুলা বলছি এইগুলা সবগুলি ফরেন কারেন্সিতে। ইন্টারন্যাশনাল টেন্ডার মানে কি? ইন্টারন্যাশনাল টেন্ডার মানে হচ্ছে ফরেন কারেন্সি টেন্ডার।
যেখানে লোকালও অ্যাপ্লাই করবে, ফরেনারদের অ্যাপ্লাই করবে। বুঝা গেল স্যার? জি স্যার। ইন্টারন্যাশনাল টেন্ডার মানে এই টেন্ডারটা ফরেন কারেন্সিতে করা হচ্ছে, উদ্দেশ্য যাতে করে বিদেশি লোকেরাও জানতে পারে, লোকাল পিপলও জানতে পারে, সবাই যেন অ্যাপ্লাই করতে পারে। সামনে যাব নাকি? জি কয়টা স্যার। বাজে? জি। ও, আর আছে 18 মিনিট। হ্যাঁ, 42 বাজে, 1 ঘন্টা পর ভাই, একদম স্যার সিম্পল। আজকে একটু টাইম নিয়ে করেন, আসলে আমাদের অনেক পিছিয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্যার আরেকটু টাইম নিয়ে পড়ান, আমরা অনেক পিছিয়ে তো। স্যার না না, আজকে তুই 10টা পর্যন্ত ওয়ার্কিং ডে স্যার। 10টা পর্যন্ত, ওকে ফাইন, নেক্সট। মানে 10টা 5 পর্যন্ত, ওকে ফাইন। রিপেমেন্ট গ্যারান্টি এগেইনস্ট সাপ্লাইজ ক্রেডিট। এগেইনস্ট সাপ্লাই, আমরা সাপ্লাইজ ক্রেডিট ডেফিনেশনটা অনেকবার দেওয়ার চেষ্টা করেছি। এখন আসেন, এটা হচ্ছে 9 নাম্বার প্যারাতে বলা হচ্ছে যে, আমরা 8 নাম্বার প্যারা শেষ করলাম না, 9 নাম্বার প্যারাতে আপনার 9 নাম্বার প্যারাতে বলতেছে আপনার যে, এটা তো আমরা ওই দিন বলছি তাই না? এই যে কি বলছি আগেরটা, সাপ্লাইজ ক্রেডিটের এগেইনস্টে যদি কোনো গ্যারান্টি দিতে হয় আপনাকে, আপনি গ্যারান্টি দিতে পারবেন না। ওই যে গত ক্লাসে যেটা বলছি আমরা, মনে আছে গত ক্লাসে কি বললাম? যে একটা পাবলিক অথবা প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিয়াল কনসার্ন, তারা যদি বিদেশ থেকে ফরেন কারেন্সি বোরোইং করে মিডিয়াম এবং লং টার্ম, এখন যিনি তাকে টাকা দিচ্ছেন, ফরেন কারেন্সিটা দিচ্ছেন, উনি যদি কোনো গ্যারান্টি চায় যে তুমি যে আমার কাছ থেকে, আমি যে তোমাকে এত মিলিয়ন মিলিয়ন ডলার দিচ্ছি ফরেন কারেন্সির জন্য, তুমি বলছো আমাকে পেমেন্টটা দিবা সময় মতো, আমি সাপ্লাইজ রাইট এই স্কিমে। সো যদি আপনার যদি পেমেন্ট না করতে পারে, দেন সাপ্লায়ার কি, সাপ্লাইজ ক্রেডিটের আন্ডারে ফরেন ল্যান্ডার একটা গ্যারান্টি চাইতে পারে। ওই গ্যারান্টিটা এডি দিতে পারবে না, ওইটা আমরা আগে বলছি গত ক্লাসে। এই গ্যারান্টি এডি দিতে পারবে না, রাইট? তাহলে গ্যারান্টি কে দিবে? গ্যারান্টি দিবে কাস্টমার নিজেই দিবে। বা শর্ত হচ্ছে, যে পারপাসে সে ঋণ নিবে, ঋণটা অবশ্যই বিধাতার অ্যাপ্রুভাল হতে হবে। মানে এই গ্যারান্টিটা এডি ইস্যু করতে পারবে না। ইন্ডাস্ট্রিয়াল কনসার্নস আন্ডার পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর, ওকে, তারা যদি কোনো গ্যারান্টি দিতে চায়, সে গ্যারান্টি এডি পারবে না, কাস্টমার নিজে ইস্যু করতে হবে। শর্ত হচ্ছে, যে লোনটা সে নিচ্ছে, যার জন্য গ্যারান্টি হবে, এই লোনটা বিধাতার অ্যাপ্রুভাল হতে হবে। ওকে, ঠিক আছে। দেন কাম টু বায়ার্স ক্রেডিট। বায়ার্স ক্রেডিটেও কি, বায়ার্স ক্রেডিটেও যদি আপনি গ্যারান্টি চায়, সেখানেও কি, সেখানে আপনার এডি গ্যারান্টি দিতে পারবে না। সেই গ্যারান্টিটা কে দিবে? পার্টি নিজে দিবে। গ্যারান্টি কি হবে? গ্যারান্টি কর্পোরেট গ্যারান্টি দিবে, পার্সোনাল গ্যারান্টি দিবে, থার্ড পার্টি গ্যারান্টি। এডি এখানে গ্যারান্টি ইস্যু করতে পারবে না। ওকে, এটা একজনে বলতে পারবেন এটা মানেটা কি? আচ্ছা, তানজিউল বলতে পারবেন? সরি, আমি আপনাকে তানজি বলে ফেলছি। স্যার বলেন, বলেন তো এটা কি বলছি আজকে? আসিফ সাহেব আজকে নাই নাকি? আসিফের স্যার আসি স্যার, আসি স্যার। কি ব্যাপার, আপনি নীরবকে টেস্ট খেলতেছেন নাকি আজকে? হ্যাঁ, না, আজকে কি আপনি শুনতেছি টেস্ট স্যার। খেলতে বসছেন নাকি? যে আমরা বল দেখে দেখে খেলবো, সব বল খেলবো না, মানে 6 বলে একটা খেলবো, ওইটাতে ছক্কা মারবো নাকি, এরকম? বলেন, একজনে বলেন এটা মানেটা কি আসলে স্যার, এটা কি আসলে, মানে এটাকে একজন এক্সপ্লেন করবেন প্লিজ? এনিওয়ান, মিস্টার আসিফ, মিস্টার তানজি, মিস্টার মিজান, মিস্টার হারুন, এনিওয়ান? স্যার বাংলাদেশে কোনো ইম্পোর্টার যদি ইম্পোর্ট করতে চায়, হ্যাঁ, যেটার পেমেন্ট কিনা বেসিস দিতে হবে, সেক্ষেত্রে অর্থাৎ এখানে যদি বায়ার্স ক্রেডিটে হয়, সেক্ষেত্রে কোনো এডি
ইয়ে দিতে গ্যারান্টি দিতে পারবেন না, হুম। কোনো রিপেমেন্ট কমিটি দিতে পারবে না। আইডিয়ালি এখানে ইউপাসটাই এটা হচ্ছে বোঝানো হয়েছে কর্পোরেট আর গ্যারান্টি, কি। পার্সোনাল গ্যারান্টি অথবা থার্ড পার্টির গ্যারান্টি দিতে পারবে। স্যার আইডিয়ালি এখানে ইউপাস মেকানিজমটাই বোঝানো হয়েছে, যেখানে এডি কোনো আলাদা গ্যারান্টি দিতে পারবে না, শুধুমাত্র কর্পোরেট, পার্সোনাল এবং থার্ড পার্টি গ্যারান্টিটা অ্যাপ্লিকেবল। হয় নাই, দেখি আরেকটু চেষ্টা করেন। ইউপাস হয়ে গেলে তার গ্যারান্টি দরকার নাই। যদি জি ইউপাস স্যার। হয়ে যায় এখানে তাহলে তার গ্যারান্টি দরকার নাই। দেখেন, বায়াস ক্রেডিট মানে বায়ার ফান্ড ম্যানেজমেন্ট, ওকে ফাইন। এখানে দেখেন এটা ইউপাস না, কিন্তু এটা হচ্ছে ইউপাসে তো পেমেন্ট করে কি অফশোর ব্যাংকিং না, Yes, sir. অফশোর ব্যাংকিং। কিন্তু এইখানে ফান্ড, এটা সাইট লেটার অফ ক্রেডিট, এটা কিন্তু ডেফার্ড এলসি, এটা কিন্তু সাইট এলসি। কোন একটা সাইট এলসি পেমেন্ট সাপ্লায়ারকে আপনি আগে দিয়ে দিবেন, মানে আপনি সাপ্লায়ারকে দিয়ে দিবেন, আপনি পেমেন্টটা কে দিবে, ফরেন ল্যান্ডের পেমেন্ট দিবে। ওকে, তাহলে একটা সাইট এলসি ইস্যু হলো, সাইট এলসি ইস্যু হলো, বাট পেমেন্টটা করবে কে, ফরেন ব্যাংক। ঠিক আছে, সাইট এলসি পেমেন্টটা ফরেন ব্যাংক করবে। এখন ফরেন ব্যাংক গ্যারান্টি চাইতে পারে যে আমি যে পেমেন্টটা দিয়ে দিচ্ছি আগেই, সাপ্লায়ারকে যে পেমেন্ট আমি দিয়ে দিব এলসি পাওয়ার পর পরেই, দেন কোনো গ্যারান্টি আছে যে পেমেন্ট হবে এটা? একটা তো ইস্যুইং ব্যাংক সরাসরি ধরে, রাইট? আর পাশে কাস্টমার নিজেও কি করতে পারে, কাস্টমার নিজেও একটা গ্যারান্টি দিতে পারে। মানে কনফার্মিং ব্যাংক, এখানে কনফার্মিং ব্যাংকের রিপ্লেসমেন্ট কাস্টমার হতে পারে আর কি। বুঝতে পারছি? হ্যাঁ, এই ফরেন ল্যান্ডার কিন্তু ব্যাংক ছাড়া কিন্তু অন্য কেউ ফরেন ল্যান্ডার হইতে পারে, পারে না? আইএফসি হইতে পারে, হ্যাঁ আইএফসি হইতে পারে, এডিবি হইতে পারে, পারে না আপনার? হ্যাঁ পারে তো, আরে স্যার, পারে পারে। এবং একটা ফ্যাক্টরিং কোম্পানি হতে পারে, একটা ফাইন্যান্স কোম্পানি হতে পারে, আদার দেন ব্যাংক। এখন আপনি তো এলসি ইস্যু করে দিলেন, তা আপনি তো পেমেন্ট দিবেনই, এটা আবার কথা কি, পেমেন্ট আপনি দিবেনই। কিন্তু যদি ওইখান থেকে বিল ডিসকাউন্টিং করে আপনার কোনো একটা নন ব্যাংক, এটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, ট্রেড ইন্স্যুরেন্স কোম্পানি, এটা কোনো একটা ফাইন্যান্স কোম্পানি হতে পারে, এরকম দুবাই, তারপর হচ্ছে আমেরিকা, কি যেন বলে আপনার, ইউরোপ, আমেরিকাতে প্রচুর কোম্পানি আছে যারা শুধুমাত্র ফান্ড নিয়ে বসে আছে, তাদের কাছে অজস্র ফান্ড পড়ে আছে ইনভেস্টমেন্টের জন্য। যেমন ডিইজি, তাই না? ডিইজি একটা আছে না, যারা অফশোর ব্যাংকিং ফান্ডিং দেয় আপনার, ডিইজি অফশোর ব্যাংকিং এর ফান্ডিং দেয় আপনার, লং টার্ম ফাইন্যান্সিং করে তারা অফশোর ব্যাংকিং এর জন্য। ওকে, যদি লং টার্ম ফাইন্যান্সিং নিতে চান তাহলে ডিইজি এসব প্রতিষ্ঠান আপনার, হ্যাঁ ডিইজি তে নাম এসব। এখন কথা আছে এই যে ফরেন ল্যান্ডার যারা কি, এইখানে ফরেন ল্যান্ডার শুধুমাত্র ব্যাংকটা কিন্তু লিমিটেড করা হয় নাই, এখানে কিন্তু নন ব্যাংকেও কি আপনার চাইলে আপনার ফান্ডিং করতে পারে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কি, এখন প্রশ্ন হচ্ছে এখন ওই যে পেমেন্টটা দিয়ে দিবে, ডিসকাউন্টিং যে করবে, মানে সাপ্লায়ারকে যে ডিসকাউন্টিং করে পেমেন্ট নিয়ে নিবে, গ্যারান্টি কি যে আপনার এখান থেকে পেমেন্ট হবে? তখন হচ্ছে আপনার গিয়ে আপনার কাস্টমার নিজেও গ্যারান্টি ইস্যু করতে পারে। ওইসব জায়গায় বলা হচ্ছে এডি করতে পারবে না, এডিতে এলসি ইস্যু করছে, এডি মানে বাংলাদেশের ভিতরে অন্য কোনো এডিয়া গ্যারান্টি ইস্যু করতে পারবে না। সো কি গ্যারান্টার কি হবে? গ্যারান্টার আপনার কাস্টমার নিজেই হবে, এটাই বলছে আপনি। ঠিক আছে, ওকে ফাইন। স্যার এখানে স্যার একটু একটা একটা বিষয় ছিল এখানে, কি একটা ডেফার্ড পেমেন্টের একটা বিষয় চলে আসতেছে না এখানে, অর্থাৎ ইম্পোর্টার তো এখানে ডেফার্ড একটা ফ্যাসিলিটি পাচ্ছে, এখানে বেনিফিশিয়ারি আসলে সাইট ফ্যাসিলিটি পাচ্ছে। এটা তাহলে ইউপাস এর বিষয়টার মধ্যে নাই কেন? মানে এটা যদি সাইট হয় তাহলে তার ইউপাসে তো আপনার ওবিউ পেমেন্ট দিয়ে দিচ্ছে না, এখানে না, ওবিউ ছাড়া যদি অন্য কারো মাধ্যমে পেমেন্ট আপনি নিয়ে যেতে চান, হ্যাঁ ইউপাসে তো ওবিউ ছাড়া অন্য কেউ দিতে পারে স্যার, ইউপাসের ক্ষেত্রে পেমেন্ট হ্যাঁ। তো এখন third party অন্য কেউ দিতে যদি পারে। দিবে, অন্য কেউ যদি দিবে
তার কি সে অন্য কেউ তো ব্যাংক ছাড়া অন্য কেউ হতে পারে, তাই না? জি জি। ওইটাই বলা হচ্ছে যদি স্যার সাইড ব্যাংক, এলসি যদি হয়, যদি সাইড হ্যাঁ পেমেন্ট হয়, সেক্ষেত্রে তো সাইড এলসি হলে তো স্যার ইস্যুইং ব্যাংকই পেমেন্ট দিবে, তাই না? সেক্ষেত্রে গ্যারান্টির বিষয়ে কেন আসবে স্যার? মানে তাহলে তো বেনিফিশিয়ারির কোনো ক্রেডিটের প্রয়োজন নাই যদি সাইট হয়, সেটা আমিও বলতে চাচ্ছি না। আমারও তো সেই প্রশ্ন। বেনিফিশিয়ারি ক্রেডিট প্রয়োজন নাই। না বেনিফিশিয়ারি মানে হ্যাঁ বেনিফিশিয়ারি তো পেয়ে যাচ্ছে সাইটে, মানে আমার বেনিফিশিয়ারি যিনি আপনি যদি আপনি যদি ইম্পোর্টারের কোনো টাইম দরকার হচ্ছে না। আমি যদি এডির কাছ থেকে ফান্ডিং নেই, এডি আমাকে 13% ইন্টারেস্ট চার্জ করবে এলটিআর করে এটাকে, ঠিক আছে? আর আমি যদি ফরেন ল্যান্ডের কাছ থেকে নেই, আমার কাছ থেকে চার্জ করবে হয়তো বা 3 মাসে 4%। সেটা বলছি স্যার, এখানে একটা ডেফার্টের বিষয় আছে। ডেফার্টের বিষয় মানে আছে আপনি যদি মানে না, এটা শর্তই তো সাইট হতে হবে এটার, মানে হ্যাঁ এইটা পেমেন্টটা শর্ত সাইটে এই হবে, পেমেন্ট মানে সাইটে এটা হবে, কিন্তু আসলে তো মানে সাপ্লায়ারের এন্ডে এটা সাইট, কিন্তু না না আসলে second, ইম্পোর্টার যিনি তার এন্ডে এটা এখন ডেফার্ট। আপনি বুঝতে পারছি, আপনার আপনার এন্ড থেকে আপনি তো এলসি করে দিলেন প্রথমে, ধরেন এইটা রিপেমেন্ট গ্যারান্টি যেটা হচ্ছে, এইটা যদি এডি যদি পেমেন্ট করে সাপ্লায়ারকে, সাপ্লায়ার কিন্তু পেমেন্ট নিচ্ছে ফরেন ল্যান্ডারের কাছ থেকে, এডির কাছ থেকে নিচ্ছে না, কিন্তু না নিচ্ছে না। এডির কাছ থেকে নিচ্ছে না, ফরেন ল্যান্ডারের কাছ থেকে যে এডি যে ফরেন ল্যান্ডারের কাছ থেকে নিচ্ছে, তো ফরেন ল্যান্ডার কার কাছ থেকে নিবে সেটা, রাইট? বেনিফিশিয়ারি ফরেন সরাসরি লেন্ডার ডকুমেন্ট, আচ্ছা বেনিফিশিয়ারি সরাসরি বলেন। রিপেমেন্ট গ্যারান্টিটা এডির কাছ থেকে নিতে পারে, মানে চাইতে পারে, বাট এখানে তো আপনি বললেন যেটা যে রিপেমেন্ট গ্যারান্টি এডি দিতে পারবে না এক্ষেত্রে, এই দিতে পারবেন, তখন এটা অন্য পার্টি কোনো দিতে হবে। পক্ষ থেকে নিতে হবে তাকে। হ্যাঁ হ্যাঁ, রাইট 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 রাইট। ওকে, ফরেন ল্যান্ডারের কাছ থেকে নিলে সুবিধা হচ্ছে যে ওইখানে ডিসকাউন্টিংটা একটা ফেভারেবল রেট হবে আপনার, মানে তখন আপনার ব্যাংক কি করবে, আপনার ইম্পোর্টার কি করবে, আপনার মানে টাইম টু টাইম সে পেমেন্ট করবে আপনার। স্যার হ্যালো বললেন স্যার, তাহলে এখানে ব্যাপারটা হলো স্যার, সাপ্লায়ার কিন্তু মানে সাইডে পেমেন্ট পেয়ে যাবে, মানে আর ফরেন লেন্ডারটা রিপেমেন্ট বেশি টাকা পাবে, এই তো? ফরেন ল্যান্ডার পেমেন্ট দিয়ে দিবে একে সাপ্লায়ারকে, সাপ্লায়ারকে, হ্যাঁ। কিন্তু ও পাবে কিস্তি, এখন মানে ও পেমেন্ট সে কার কাছ থেকে নিবে? ইম্পোর্টার থেকে, ইম্পোর্টার কাছ থেকে নিবে সেটা, সে কিস্তি বেশি নিবে, এই হ্যাঁ। তো? তার মানে আমি এটা মিন করতে চাচ্ছি, এরকম একটা সিচুয়েশন হইতে পারে যেখানে ব্যাংক ছাড়া অন্য কোনো পার্টি আসতে পারে যে ওইখান থেকে ফান্ডিং দিয়ে দিবে, বাট তার কমিটমেন্ট হবে বাইরের সাথে, ব্যাংকের সাথে না। তখন কি হবে? বলছে আমরা একটা গ্যারান্টি পাবো, এই বুঝা গেল? হ্যাঁ বুঝি নাই ঠিক স্যার। আছে। স্যার সাইট লেটারটাই কি তো গ্যারান্টি পত্র, তাই না? বলেন তো যেহেতু কি বলছে? এলসির বিষয়ে ভালো একটা জানছে। এখানে তো বললেন? ইরিভোকেবল আন্ডারটেকিং দিচ্ছে স্যার ইস্যুইং ব্যাংক, সেখানে আবার গ্যারান্টি কেন আসবে স্যার? এটা ঢুকতেছে না মাথায়। এটা যদি কন্ট্রাক্টের বেসিসে হইতো সেক্ষেত্রে হয়তো এটা সহজে বুঝতে পারতাম স্যার। ফরেন ল্যান্ডার যদি পেমেন্ট করে দেয়, যদি সে ডিসকাউন্টিং করে, রাইট, তো ফরেন ল্যান্ডার কার কাছ থেকে নিবে? ফরেন ল্যান্ডার ধরেন বেনিফিশিয়ারি, এক একটা ট্রানজাকশন এক একটা প্যাটার্ন হয় না অনেক সময়, মানে আই মিন আপনার মাথায় কাজ করতেছে সবসময় ওয়ান ওয়ে ট্রানজাকশন, মানে আপনি এলসি করছেন, আপনার কাছে ডকুমেন্ট আসবে, আপনি পেমেন্ট করবেন, আবার রিটায়ারমেন্টে যাবে, এইটা তো স্ট্রেট, তাই না? ওকে ফাইন। আরেকটা পারসেপশন কাজ করতেছে যে আপনি এলসি করবেন, ইউপাস, সো ডকুমেন্ট আসবে, আপনি অ্যাকসেপ্টেন্স দিবেন ওবিইউকে, ওবিইউ পেমেন্ট করবে। আরেকটা পারসেপশন কাজ করতেছে, আপনি এলসি করবেন, ইউপাস, আপনি অ্যাকসেপ্টেন্স দিবেন, বিদেশি ব্যাংক পেমেন্ট করবে, এই তো। এর ভিতরে আবার গ্যারান্টি প্রস্তুত আসে না, হ্যাঁ, এই ট্রানজাকশনে কোনো গ্যারান্টি আসবে না। কিন্তু সামহাও যদি আপনি এলসি করলেন, সাইট এলসি করলেন, ডকুমেন্ট আপনার কাছে আসবে বা পেমেন্ট করবে হচ্ছে ফরেন ল্যান্ডার একটা পেমেন্ট করবে, ওইখান থেকে সে অলরেডি পেমেন্ট নিয়ে চলে গেছে, ধরেন কথার কথা। স্যার এখানে কি কোনো কনফার্মিং ব্যাংক থাকবে না? হ্যাঁ, এখানে কি কোনো কনফার্মিং ব্যাংক থাকবে? না না, এখানে কনফার্মিং ব্যাংক তো লাগবে না, কারণ কনফার্মিং ব্যাংকের রিপ্লেসমেন্ট ইম্পোর্টার নিজে দিয়ে দিচ্ছে। রিপেমেন্ট গ্যারান্টিটা হচ্ছে কনফার্মিং ব্যাংকের রিপ্লেসমেন্ট। কর্পোরেট গ্যারান্টি এবং হচ্ছে পার্সোনাল গ্যারান্টি। ট্রানজাকশনটা তার কি, ট্রানজাকশনটাকে আরো কস্টিং কমাচ্ছে, তাই না?
জি স্যার, জিনিসটা ক্লিয়ার, কিন্তু স্যার সাইট এলসি যেটা ক্লিন, ফরেন যে লেন্ডারের থেকে ডলারটা নিয়ে পেমেন্ট করা হচ্ছে সেও তো 1-2 দিনের মধ্যেই, মানে 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে যাবে। তাহলে এই 5 ব্যাংকিং ডেজ এর মধ্যে আবার একটা কর্পোরেট বা পার্সোনাল গ্যারান্টি ইস্যু, এই প্রসেসিংটা আসলে ডাবল কস্টিং ফরেন হয়ে ল্যান্ডের যাবে না ব্যাংক ছাড়া তো অন্য ইম্পোর্টারের কেউ জন্য? হতে পারে, তাই না? যদি ব্যাংক হয় এজ এ নমিনেটেড ব্যাংক, তার কাছে জি ডকুমেন্ট যাবে, ডকুমেন্ট কমপ্লেন, ডিসকাউন্টিং হবে, ইস্যুইং ব্যাংকে আসবে, পেমেন্ট হয়ে যাবে, ইস্যুইং ব্যাংক তাকে রিইম্বার্সমেন্ট করে দিবে, তাই তো? এখন এই ফরেন জি ল্যান্ডার তো স্যার, ব্যাংক তাহলে ছাড়া তো অন্য 5 কেউ হতে ব্যাংক পারে। ডেজ এর মধ্যেই হয়ে যাবে। আমি মিন করতে চাচ্ছি, ফরেন ল্যান্ডারটা তো ব্যাংক ছাড়া অন্য কেউ হতে পারে। যদি তার সাইড পেমেন্ট দরকার হয়, আপনার সাইড পেমেন্টও তো সব 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 সাইড পেমেন্ট তো সাইট না আসলে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার আপনার ইস্যুইং ব্যাংকে সে রিলাই তো নাও করতে পারে। আমি ইস্যুইং ব্যাংকে রিলাই করি না, ধরেন কথার কথা। ইস্যুইং ব্যাংকের কমিটমেন্ট, দ্যাটস ফাইন, ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম আমার কনফার্মেশনও দরকার। বাট কনফার্মেশন যে সামহাউ কনফার্মেশন ম্যানেজ হচ্ছে না, ধরেন কথার কথা। ইউপাস ওবিইউ ম্যানেজ, ওবিইউ ফান্ডিং দিতে পারতেছে না, কর্নারিং ব্যাংকে ফান্ডিং দিতে পারতেছে, তখন যাবে কোথায় সে দিন শেষে? There is no confirming bank, there is no offshore banking unit, there is no fund provider. তাহলে কোথায় যাবে সে? একটা ফাইনল্যান্ডের কাছে যাবে। ওকে ফাইন, ঠিক আছে, আমি এটার বায়ার্স ক্রেডিটের ফ্যাসিলিটি, আমি বায়ার্স ক্রেডিট মানে কি? বায়ার্স ক্রেডিট মানে হচ্ছে বায়ার ফান্ড ম্যানেজ করবে ফর দ্য সেলার at the request and the cost of the buyer, রাইট? বায়ার্স ক্রেডিট মানেই তো এটা না, যে বায়ার ফান্ড ম্যানেজ করবে ফর দ্য সেলার। এখন ফান্ড ম্যানেজমেন্ট সেটা কখন হবে? সেটা হবে আপনার সাইড সাইড ফান্ড ম্যানেজমেন্ট আপনার। বায়ার্স ক্রেডিট মানেই তো এটা না, যে বায়ার ফান্ড ম্যানেজ করে দিবে সেলারকে। এমন হতে পারে না যে সেলার বায়ারের কাছ থেকে টাকা পেয়ে তারপর সে কি করবে? ঠিক আছে, এটা স্যার প্রকিউরমেন্ট করবে। কনফার্মিং ব্যাংকের রিপ্লেসমেন্ট অনেকটা। রাইট রাইট রাইট। ঠিক আছে স্যার, তাহলে এভাবে সামনের চিন্তা দিকে করতে যায় হবে। না? জি স্যার। এই আমার টাইম তো খেয়ে ফেলতেছেন আপনারা, দেখতেছি। জি স্যার, জি সামনের দিকে স্যার। আমি 10টা বাজে ছেড়ে দিব, হোয়াট এভার ইট ইজ। এখন আপনি আসেন, যেটা মারামারি করছেন আমার সাথে এতক্ষণ। এখন দেখেন, এখন বলছেন এডি গ্যারান্টি দিতে পারবে, বায়ার্স ক্রেডিট এডি গ্যারান্টি দিতে পারবে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের ফেভারে, ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার রিকোয়েস্ট করবে, এডি গ্যারান্টি দিতে পারবেন কাদের জন্য? আইআইটিএফসি, যদি শর্ট টার্ম প্রাইস আপ টু 180 days, import of the raw materials for own use by the importers on site basis। এই যে দেখেন, এখন কোথায় যাবেন বলেন, আপনারা কোথায় যাবেন? এই যে এখানে তো সাইট, আইআইটিএফসি কে ফান্ড দিতে পারবেন, আইআইটিএফসি কে আপনি গ্যারান্টি ইস্যু করতে পারবেন। ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্ট পারপাসে র মেটেরিয়ালস ইম্পোর্ট করবে, ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস ইম্পোর্ট করবে অ্যাপ্লিক্যান্ট। আপনি সাইট ওকে বাই অন সাইট বেসিস আপনার, তাই তো? তা আপনি র মেটেরিয়ালস আপনি ইম্পোর্ট করবেন নিজের জন্য, রাইট? কার কাছ থেকে ইম্পোর্ট করবেন? ইম্পোর্ট করবেন হচ্ছে আপনার সাপ্লায়ারের কাছ থেকে, ঠিক আছে? এখন আপনি যে সাপ্লায়ারের কাছ থেকে আপনি যে ইম্পোর্ট করবেন, সাপ্লায়ারকে সে আপনি তাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট কে দিবে? পেমেন্ট ধরেন আপনার আইআইটিএফসি পেমেন্ট দিয়ে দিতে পারে। আইআইটিএফসি পেমেন্ট দেওয়ার পর তাকে পেমেন্ট কে দিবে? এডি দিতে পারে, কারণ ওদের কাছে কিন্তু লো কস্ট ফান্ড থাকে ওদের কাছে আপনার, ঠিক আছে? এই টার্মে কি এই টার্মে আপনি কি করতে পারবেন? হ্যাঁ, এই টার্মে কি করতে পারবেন? আপনার ক্রেডিট হচ্ছে 180 days পর্যন্ত, মানে এই যে আপনি দিতে পারবেন শর্ট টার্ম বায়ার্স ক্রেডিট আপ টু 180 days। ওকে, তার মানে এই ফ্যাসিলিটি 180 দিন পর আপনি তাকে দিতে পারবেন। যেগুলো আপনার শর্ট টার্ম বায়ার্স ক্রেডিট 180 days বলতে আপনার, ওকে, এটা দিতে পারবেন আপনি। সামনের দিকে যে, হ্যাঁ, এটা রিপেমেন্ট গ্যারান্টি আপনার। এখন আসেন গ্যারান্টি অন বিহাফ অফ দ্য নন রেসিডেন্টস। আমি এখন জাস্ট পড়া যাচ্ছে। এখন দেখেন, একটু মনোযোগ দেন এইখানে। অ্যাপ্লিক্যান্ট নন রেসিডেন্ট, আগে ছিল শুধু রেসিডেন্ট, সবাই ছিল রেসিডেন্ট, কিন্তু 10 নাম্বার হচ্ছে নন রেসিডেন্ট। এখন নন রেসিডেন্ট কোন একটা কোম্পানি আপনাকে রিকোয়েস্ট করছে কাকে গ্যারান্টি দিতে? রেসিডেন্টকে গ্যারান্টি দিতে পারবেন। রিকোয়ারমেন্ট হচ্ছে রেসিডেন্টের একটা রিকোয়ারমেন্ট পারপাস,
গ্যারান্টি ইস্যু করতে পারবেন ইন ফরেন কারেন্সিতে। শর্ত কি? একটা ব্যাক টু ব্যাক গ্যারান্টি লাগবে, covering the guaranteed amount from an overseas correspondent bank or other bank abroad. এখন মনে করেন সিটি কর্পোরেশনের একটা কাজ হবে, এখন বলা হচ্ছে এটি ইন্টারন্যাশনাল টেন্ডার, বাংলাদেশি লোকেরাও পার্টিসিপেট করতে পারবে, ফরেন ফার্মও পার্টিসিপেট করতে পারবে, কিন্তু সিটি কর্পোরেশন রিকোয়ারমেন্ট হচ্ছে যে পার্টিসিপেট করুক দেশ অথবা বিদেশ থেকে একটা গ্যারান্টি আমাকে আগে দিতে হবে, বিড বন্ড। এখন ধরেন যে বিদেশি যে চাইনিজ একটা সাপ্লাই, চাইনিজ একটা কোম্পানি বাংলাদেশের সিটি কর্পোরেশন কোন একটা কাজ করে দিবে, সে অ্যাপ্লাই করেছে, তাই তো? তো বলা হচ্ছে ও যদি অ্যাপ্লাই করে তাহলে তার একটা গ্যারান্টি লাগবে। গ্যারান্টি কে দিবে? বিদেশি ব্যাংক। বাট এদের রিকোয়ারমেন্ট হচ্ছে গ্যারান্টিটা নর্মালি কে দিবে? গ্যারান্টিটা দিবে হচ্ছে আপনার লোকাল গ্যারান্টর হইতে হবে তাকে। তো নন রেসিডেন্ট ফার্ম প্রথম এডি কে একটা গ্যারান্টি দিবে, যেটা কি বলছে কাউন্টার গ্যারান্টি। সো চাইনিজ কোম্পানি প্রথম একটা গ্যারান্টি পাঠাবে এডির কাছে, তার ব্যাংকের মাধ্যমে নিয়ে আসবো, তার ব্যাংকের মাধ্যমে। সে এটা মনে করেন এসসিবি নিউ ইয়র্ক থেকে আসছে অথবা চাইনিজ কোনো ব্যাংক থেকে গ্যারান্টি আসছে ইসলামী ব্যাংকের কাছে, তাহলে চাইনিজ ব্যাংক যে গ্যারান্টি পাঠাচ্ছে এটাকে আমি বলি কাউন্টার গ্যারান্টি বলি, ব্যাক টু ব্যাক গ্যারান্টি। ওই গ্যারান্টিটা পেয়ে ইসলামী ব্যাংক কি করবে? একটা গ্যারান্টি ইস্যু করবে, কাকে দিবে? এই যে সিটি কর্পোরেশনকে। তাহলে এখানে দুইটা গ্যারান্টি, একটা হচ্ছে প্রথম হচ্ছে ইসলামী ব্যাংকের ফেভারে গ্যারান্টি আসছে একটা, আবার ইসলামী ব্যাংক আগে গ্যারান্টি কাকে দিবে? সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনকে। সো এখন অ্যাপ্লিক্যান্ট হচ্ছে নন রেসিডেন্ট আর বেনিফিশিয়ারি হচ্ছে রেসিডেন্ট, গ্যারান্টি হচ্ছে এডি নিজেই। এটাকে বলা হচ্ছে কি কাউন্টার গ্যারান্টির এগেইনস্ট ডিমান্ড গ্যারান্টি বলা হয়, তাই না? তার মানে এই যে সিটি কর্পোরেশন যে গ্যারান্টি পাচ্ছে এটা এডির কাছ থেকে পাচ্ছে, এটা গ্যারান্টি। আবার ইসলামী ব্যাংক যে গ্যারান্টিটা পেয়েছে চাইনিজ ব্যাংক থেকে, ওইটাকে আমরা কি বলি? ওইটাকে আমরা বলি কাউন্টার গ্যারান্টি। তার মানে নন রেসিডেন্ট ফার্ম গ্যারান্টি দিতে পারবে, নন রেসিডেন্ট ফার্ম পার্টিসিপেট করতে পারবে একটা সিটি কর্পোরেশনের কাজে, বাট তাকে কি, তাকে অবশ্যই একটা, তাহলে এখানে অ্যাপ্লিক্যান্ট হচ্ছে নন রেসিডেন্ট আর বেনিফিশিয়ারি হচ্ছে আপনার রেসিডেন্ট, এই আর কি। আর আগের গুলোতে কি পেয়েছে? আগের গুলা কিন্তু অ্যাপ্লিক্যান্ট কারা ছিল? অ্যাপ্লিক্যান্ট ছিল রিপেমেন্ট গ্যারান্টি, অ্যাপ্লিক্যান্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টার, রেসিডেন্ট মানে নন রেসিডেন্ট দুইটাই ছিল। আর এটা হচ্ছে শুধুমাত্র কি নন রেসিডেন্টের জন্য আপনার। আগেটা ছিল সবাই ছিল রেসিডেন্ট, আগেটাতে অ্যাপ্লিক্যান্ট কারা ছিল? সবগুলোতে কে ছিল? রেসিডেন্ট। কারা দেখেন কি অ্যাপ্লিক্যান্ট কারা ছিল? সবাই কি ছিল? সবাই আপনার রেসিডেন্ট। ইউসি এই যে এই পর্যন্ত আলোচনা সবাই কিন্তু অল অফ দ্য অ্যাপ্লিক্যান্টস আর রেসিডেন্ট, 8 এবং 9 পর্যন্ত। তো 10 থেকে শুরু হলো কি? 10 থেকে শুরু হলো আপনার নন রেসিডেন্ট। এখন অ্যাপ্লিক্যান্ট নন রেসিডেন্ট, এই তো ইন ফরেন কারেন্সি। এখন অ্যাপ্লিক্যান্ট নন রেসিডেন্ট ইন টাকা, সিটি কর্পোরেশন একটা গ্যারান্টি, একটা টেন্ডার অফার করছে যেখানে গ্যারান্টিটা হচ্ছে টাকায়। এখন এটা সম্ভব কিনা বলছি, তাও সম্ভব। এইখানেও নন রেসিডেন্ট অ্যাপ্লাই করতে পারবে। শর্ত কি? যে পরিমাণ টাকার জন্য সে অ্যাপ্লাই করেছে সেই পরিমাণ টাকার ব্যাক টু ব্যাক একটা ফরেন কারেন্সি গ্যারান্টি, এক্সচেঞ্জের ফ্লাকচুয়েশন সহ বিদেশি ব্যাংকে আপনাকে কাউন্টার গ্যারান্টি, এখানে একটা কাউন্টার গ্যারান্টি লাগবে। বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে নন রেসিডেন্ট যদি অ্যাপ্লাই করে, নন রেসিডেন্ট যদি বাংলাদেশি কোনো জায়গায় অ্যাপ্লাই করে, যদি সে, তার মানে তাকে কি লাগবে? কাউন্টার গ্যারান্টি ইস্যু করে তারপর আসতে হবে। ক্লিয়ার? তার মানে এই এই সিটি কর্পোরেশনকে যদি সার্ভিস দিতে চায় তাহলে সে আসতে পারবে, বাট গ্যারান্টি ইস্যু করবে বাংলাদেশি এডিসি বাংলাদেশ গ্যারান্টি ইস্যু করবে, তার এগেনস্টে কাউন্টার গ্যারান্টি টাকা হতে পারে। আপনি আর বলছিলেন আপনি একজন এখানে পারবে। ওকে, এটাকে 18 সালে একটা সার্কুলার আসছে আপনার। এগুলোর একটা সুবিধা কি ছিল? এগুলো ছিল যে কাউন্টার গ্যারান্টি লাগবে, কাউন্টার গ্যারান্টি পেয়ে তারপর আপনি গ্যারান্টি ইস্যু করবেন, মানে ডিমান্ড গ্যারান্টি ইস্যু করবেন। কিন্তু এইখানে আছে 18 সালে সার্কুলার আপনার এটা একটা পরিবর্তন হয়েছে যে ইয়েস, কাউন্টার গ্যারান্টি ছাড়াও তারা যদি নষ্ট অ্যাকাউন্টে ফান্ড থাকে তাহলেও পারবেন, তাহলে তো আরো ভালো। তার মানে নন রেসিডেন্ট আপনার নষ্ট অ্যাকাউন্টে একটা ফান্ড কাভারেজ দিয়ে রাখবে, মানে কাউন্টার গ্যারান্টির রিপ্লেসমেন্টে কি করবে? সে একটা কি করবে আপনার
এই নন রেসিডেন্ট যে ফান্ডটা, চাইনিজ যে কোম্পানি, ওই কোম্পানি কি করবে, সে কাউন্টার গ্যারান্টি ইস্যু করবে না, কিন্তু একটা 100% ডিপোজিট দিয়ে রাখবে, ক্যাশ মার্জিন দিয়ে রাখবে। এটা তো আরো ভালো, ভালো না এটা? হ্যাঁ, এটা তাহলে যে 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 ব্যাংক আপনার গ্যারান্টি ইস্যু করবে তার সাথে নষ্ট অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। অবশ্যই অবশ্যই। তার মানে এই পরিমাণ টাকাটা ডেফিনেটলি আপনার এক্ষেত্রে কি গ্যারান্টরে জিনিসটা এরকম নষ্টতেই যে জমা স্যার জমা চাইনিজ, হবে, তাই না? স্যার এক্ষেত্রে কি জিনিসটা এরকম যে চাইনিজ কোম্পানি সে তার ব্যাংকে ক্যাশ মার্জিন দিয়ে দিয়েছে এবং সেই ক্যাশ মার্জিনটাই তারা পাঠিয়ে দিয়েছে এরকম? ক্যাশ মার্জিনটা আমার গ্যারান্টরের ব্যাংকের সাথে ক্রেডিট করা থাকতে হবে। স্যার এডি কি তাহলে এই অ্যামাউন্টটা নষ্ট থেকে সরিয়ে রাখবে নাকি নষ্টতেই রেখে দিবে? নষ্ট হতে এটা ব্লক ক্লিয়ার করে থাকবে, ব্লক ওইটা করে আপনার রাখতে অ্যারেঞ্জমেন্ট হবে, থাকবে, ব্লক করা থাকবে, ঠিক আছে? Right. আমরা মার্জিন নেই না, মার্জিন ব্লক করে রাখি না, 100% মার্জিন, ওরকম আর কি। জি স্যার। আপনারা একটা কাজ করবেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এটা আমার ছোট্ট অভিজ্ঞতা, মানে আমি তো একজন নগণ্য মানুষ, একজন ট্রেডে, তারপর আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলি, আমি যখন এই সার্কুলারটা যখন পড়ি, হ্যাঁ, এই সার্কুলারটা যখন পড়ি, বিশেষ করে এই 18 সালের সার্কুলারটা যখন পড়ি, তখন আমি মানে আমার সত্যি কথা বলতে আমার এটা যখন পড়ি, অনেক অনেক আগের পড়া এটা, বাট এই সার্কুলারটা দেখার পর মানে এই যেটা এইটা এই যে এইটা আর কি, যে নষ্ট অ্যাকাউন্টে থাকতে হবে, এইটা দিয়ে আমি ইউআরডিজি বুঝছি। বুঝতে পারছেন? আপনি ইউআরডিজি নাম শুনেছেন না? ইউআরডিজি মানে কি? ইউনিফর্ম রুলস ফর ডিমান্ড গ্যারান্টি। ডিমান্ড গ্যারান্টি। এইটা দিয়ে আমি ইউআরডিজিটা মনে হলো আমার চোখ, ইউআরডিজিটা মনে হলো যেন আমার এই চোখের সামনে ঘুরতেছে। মানে আপনারা ডোমেস্টিক রেগুলেশনের প্রত্যেকটা পয়েন্ট সবসময় রিলেট করবেন ইউসিপি কার সাথে ম্যাচ করেছে। এটা মানে ডোমেস্টিক যত সার্কুলার আছে, ডোমেস্টিক যত রেগুলেশন আছে আপনার, যখন আমি ডোমেস্টিক রেগুলেশনটা পড়বেন, তখন প্রত্যেকটা রেগুলেশন চেষ্টা করবেন, বিশেষ করে যেগুলো গ্যারান্টি এবং ইউসিপি, যেগুলো ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড, মানে রিলেটেড যে জিনিসগুলো আর কি, আপনার প্রত্যেকটা সার্কুলার পড়ার পর রিলেট করার চেষ্টা করবেন এই সার্কুলারটা ইউসিপি কার সাথে যায়। যদি আপনি এভাবে রিলেট করতে পারেন, তখন তখন আপনি আসলে নিজেকে একটা লেভেলে, যখন আপনি রিলেট করতে পারবেন, তখন বুঝতে নিজেকে একটা লেভেলে নিয়ে গেছেন একটা। এবং তখন আপনার ইউসিপিটাও কেন হইলো এটাও বুঝতে পারবেন, সার্কুলারটা কেন হলো এটাও বুঝতে পারবেন। মানে তখন বুঝতে ইউসিপি দের কেন আসছে আসলে, এটা আপনি বুঝতে পারবেন। এইটা নিয়ে এই প্রভিশনটা নিয়ে যে নষ্ট অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, টাকা থাকলেই চলবে, আমি গ্যারান্টি ইস্যু করতে পারবো, ইউআরডিজিতে এটা নিয়ে অনেক প্রভিশন আসছে। এটা নিয়ে আপনার এই যে ধরেন আমরা যে আর্টিকেল 1 না, আমরা যে আর্টিকেল 1 বলছি যে মডিফাই করা যাবে, আর্টিকেল 1 এক্সক্লুড করা যাবে, ইনক্লুড করা যাবে, যে কোনো কিছু মডিফাই করা যাবে। আমরা মডিফাই করছি, একটা কি মডিফাই করছি, এখন আপনি তারপরে দেখেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস, আপনি এমন কোনো প্র্যাকটিস করতে পারবেন না যেটা ইন্টারন্যাশনাল কেউ প্র্যাকটিস করে না। যদি করেন, হয় আপনাকে সরে আসতে হবে, নাহলে গ্লোবাল কমিউনিটি আপনাকে ফালাই দিবে। যেমন ধরেন আমরা একটা প্র্যাকটিস শুরু করেছিলাম, তাই না, কয়েকদিন আগে, সেটা কি রিয়েলাইজেশন ক্লজ, মনে আছে? হ্যাঁ, কোভিড এর সময় ছিল বেশ, না না, কোভিডের সময় তো ছিল, অনেকদিন পর্যন্ত ছিল না। সার্কুলার দিয়ে এটাকে ডিসকন্টিনিউ করা হয়েছে। কেন ডিসকন্টিনিউ করা হয়েছে? এটার তো কারণ ওয়ার্ল্ড অ্যাকসেপ্টেবিলিটি নাই, কারণ এটা আমি তো আপনি এগুলো মডিফাই প্রমাণ করছেন আমরা ইউসিপির দিচ্ছি। সাথে, মডিফাই করছেন এটা, এবং এটা হচ্ছে ইটস নট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস। যে কারণে আপনি এরকম একটা, আপনি নিশ্চয়ই জানেন যে সবচেয়ে বেশি এলসি কারা ইস্যু করে গ্লোবালি, বলেন তো শুনি? বাংলাদেশ। সবচেয়ে এলসি কারা বেশি করে? বাংলাদেশ বেশি এলসি ইস্যু করে। আর সবচেয়ে এলসি রিসিভ করে কারা? চায়না। চায়না। বুঝতে পারছেন? তাহলে সবচেয়ে বেশি এলসি ইস্যু করি আমরা, মানে সুইফটের 700 যত ইস্যুইং ব্যাংক সবচেয়ে আমরা বেশি, আর রিসিভিং ব্যাংক হচ্ছে সবচেয়ে চাইনিজ ব্যাংক সবচেয়ে বেশি।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ যে এত এলসি ইস্যু করে, তা নিশ্চয়ই এই দেশে যে এডিশনাল কন্ডিশন যেটা আপনি অ্যাড করছেন, যে রিয়েলাইজেশন ক্লজ যেটা আপনি অ্যাড করেছেন, নিশ্চয়ই এটা বড় একটা প্র্যাকটিস, যেটা গ্লোবাল প্র্যাকটিস হওয়ার কথা ছিল, কিন্তু এটা কিন্তু হয় নাই। কারণ এই প্র্যাকটিস কিনা, এটা কিন্তু নট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্রেকিং প্র্যাকটিস। যদি তাই হইতো তাহলে আইএসবিপি তে রেগুলেশনটা আসতো। যেমন ধরেন আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনারা এলসি করার সময় বলে দেন না যে সব এলসিতে সব ডকুমেন্টে এলসি নাম্বার থাকতে হবে, আমরা বলে দিই না? এটা কবে থেকে বলে দিই আমরা? কত সাল থেকে শুরু হয়েছে প্র্যাকটিসটা বাংলাদেশে? 2014 সাল থেকে। এটা কাস্টমস এর রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমি যখন মাল রিলিজ করতে যাই তখন তো আমি এলসি নাম্বার পাই না, তাহলে তুমি কাজ করো সবাই বলে দাও সব ডকুমেন্টে যেন এলসি নাম্বার দিয়ে এরকম শর্ত অ্যাড করে দিতে। ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, যখন আপনারা যখন নাকি প্র্যাকটিস করা শুরু করেন সব ডকুমেন্টে এলসি নাম্বার থাকতে হবে, কোন একটা ডকুমেন্টে যখন এলসি নাম্বার নাই কিংবা মিস টাইপিং, আপনারা ডিসক্রিমিনেন্সি মারতেন। ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, নতুন আইএসবিপি তে প্রথম যে পরিবর্তনটা সেটা আসছে যে কোনো ব্যাংক যদি বলে সব ডকুমেন্ট এলসি নাম্বার থাকতে হবে, তারপর যদি কোনো ডকুমেন্টে এলসি নাম্বার না থাকে, এটাকে ডিসক্রিমিনেন্সি বলা যাবে না। বুঝতে পারছেন? এই প্র্যাকটিসটা, এই যে প্র্যাকটিস, এটা কিন্তু বাংলাদেশ থেকে আসছে এই প্রভিশনটা। এবং তারপরে আবার বলেছে হ্যাঁ, যদি কোনো ডোমেস্টিক রেগুলেশন হয় তাহলে সেটা অ্যাকসেপ্টেবল। তাহলে খেয়াল করে দেখেন যে এই যে আপনি যে বলছেন শর্ট ডকুমেন্ট এলসি নাম্বার থাকতে হবে, আইএসবিপি তে নতুন করে আসছে, এটা কোথা থেকে আসছে? এটা কিন্তু আমাদের প্র্যাকটিস থেকে আসছে। আইএসবিপি তে আপনার বিশাল পরিবর্তন। নেসার ভাই ভালো বলতে পারবে, কারণ নেসার এটা নিয়ে কাজ করে। এনিওয়ে, সো এই আমি একটু ব্যাক করি, সময় চলে গেছে আমার। তো এইটা বলা হচ্ছে যে নষ্ট হতে যদি ফান্ড থাকে তাহলে আপনি গ্যারান্টি ইস্যু করতে পারবেন। বাট ফান্ড যে আছে বুঝবে কিভাবে? আপনার রেকর্ড থেকে বুঝতে পারবে। রেকর্ড থেকে মানে কি? আমার নষ্ট হতে ক্রেডিট হবে, এটা সুইফট মেসেজে আমার করেসপন্ডেন্ট ব্যাংক আমাকে জানাবে যে তোমার নামে $এত ক্রেডিট হয়েছে, এই ব্যক্তি এই পারপাস, দ্যাটস ইট। তো তখন আপনার কি দরকার নেই, তখন কাউন্টার গ্যারান্টি দরকার নেই। সো অনেক কথা বললাম। আর এটা হচ্ছে আপনার ফরেন কন্ট্রোল কোম্পানি অপারেটিং ইন বাংলাদেশ। তারা যদি এটা আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আলোচনা করব। ফরেন কন্ট্রোল কোম্পানি কাদেরকে মিন করা হয়, তারাও যদি বাংলাদেশে, কিন্তু তারাও আপনাকে গ্যারান্টার রিকোয়েস্ট করতে পারে, ইস্যু করতে পারবেন ইন ফেভার অফ দ্য বাংলাদেশ, টাকাও হতে পারবে, টাকা গ্যারান্টি ইস্যু করতে পারবে। ফরেন কন্ট্রোল কোম্পানি যদি টাকা গ্যারান্টি যদি দরকার, তো গ্যারান্টি আপনি ইস্যু করতে পারবেন। কথা মনে রাখবেন, গ্যারান্টি ইস্যু করতে গেলে দেখতে হবে গ্যারান্টি প্রভিশনটা ওই প্রতিষ্ঠান দিয়েছে কিনা আসলে। মানে ফরেন কন্ট্রোল কোম্পানি যখন গ্যারান্টির জন্য আসবে, তখন আপনার দায়িত্ব হচ্ছে গ্যারান্টি যে ইস্যু করতে হবে, গ্যারান্টি যে দরকার এইটা আছে কিনা এটা ডকুমেন্ট থেকে বুঝতে হবে। তার কাছ থেকে ডকুমেন্ট নিতে হবে, টেন্ডার নিতে হবে, তার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা নিতে হবে, আপনার ইন্টারন্যাশনাল টেন্ডার যে ফর্মেটটা তার কাছে নিতে হবে, এইটা আপনাকে চেক করতে হবে আপনার। ওকে, শর্ত কি? শর্ত হচ্ছে 100% ক্যাশ ডিপোজিট লাগবে অথবা ক্যাশ মার্জিন লাগবে আপনার। এই শর্তে তাকে টাকা গ্যারান্টি দিতে পারবেন। ওকে, টাকা গ্যারান্টি তাকে দিতে পারবেন আপনার। ঠিক আছে? ওকে, আচ্ছা। টাকা গ্যারান্টি যদি না দিতে পারেন, যদি ক্যাশ মার্জিন না থাকে, তাহলে ব্যাক টু ব্যাক গ্যারান্টি আপনি হবে, সেটা মানে কাউন্টার গ্যারান্টি হবে সেটা আপনার। তার মানে ফরেন কন্ট্রোল কোম্পানি যদি গ্যারান্টির জন্য আপনার কাছে আসে, গ্যারান্টি ইস্যু করতে পারবেন টাকায়। দুইটা, একটা হচ্ছে ক্যাশ মার্জিন, আর একটা হচ্ছে যে আপনার 2018 সালের জুনে আবার এটা পরিবর্তন হয়েছে। এটা আগে ছিল এরকম, এটা আগে ছিল এইভাবে, ক্যাশ মার্জিন লাগবে। বাট কারণ ক্যাশ মার্জিন তো রাখা সম্ভব না, সবসময় ক্যাশ মার্জিন রাখা তো সম্ভব না, কারণ 100 কোটি টাকার একটা অর্ডার পাইছে, এখন আমি 100 কোটি টাকাই জমা রাখবো এখানে। তারপরে 2018 সালের জুনে একটা অ্যামেন্ডমেন্ট এসে বলছে যে না, এই টাকা ছাড়াও কি হবে, সরি 100% মার্জিন ছাড়াও কাউন্টার গ্যারান্টি যদি থাকে, সেটাও কি আপনার কি কাউন্টার গ্যারান্টি ফরেন ব্যাংক, কিন্তু লোকাল আপনার কাউন্টার, সেটাকে আপনার ফরেন কারেন্সি ফরেন ব্যাক টু ব্যাক গ্যারান্টি থাকলে, মানে কাউন্টার গ্যারান্টি যেটা আপনার, সেটা আপনি পারবেন। ওকে, ফাইন। আর এইটা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট রেসিডেন্ট, গ্যারান্টি রেসিডেন্ট, বেনিফিশিয়ারি রেসিডেন্ট। চমৎকার না? এখন অ্যাপ্লিক্যান্টও রেসিডেন্ট, বেনিফিশিয়ারি রেসিডেন্ট পারবেন, গ্যারান্টি ইস্যু করতে পারবেন। ওকে, গ্যারান্টি ইস্যু করতে পারবেন আপনার অ্যাপ্লিক্যান্টও রেসিডেন্ট, কিন্তু সেটা ফরেন কারেন্সিতে পারবেন আপনি সেটা। ঠিক আছে? এটা আমরা চ্যাপ্টার 7 এ পড়ে আসছি, মনে আছে? গ্যারান্টি ফেভারিং লোকাল প্রজেক্ট অথরিটিস অন বিহাফ অফ দ্য রেসিডেন্ট, প্রজেক্টের কাজ যেগুলো চ্যাপ্টার 7 এ পড়ে আসছি আমরা। ওকে, ফাইন। অ্যাপ্লিক্যান্ট নন রেসিডেন্ট কন্ট্রাক্টর পারবেন, বেনিফিশিয়ারি নন রেসিডেন্ট এজেন্সি পারবেন। ওকে, তাকে আপনি গ্যারান্টি দিতে পারবেন ইন ফরেন কারেন্সি। ক্লিয়ার? শর্ত কি?
হয় ক্যাশ মার্জিন অথবা বিদেশি ব্যাংক থেকে কি কাউন্টার গ্যারান্টি, তার মানে নন রেসিডেন্ট আপনার এখানে 100% counter guarantee from reputed international bank abroad or against 100% cash collateral in the foreign exchange received from the abroad through banking channel. Non-resident contractor আপনার এই যে পারবেন, নন রেসিডেন্ট কন্ট্রাক্টর গ্যারান্টির জন্য আসছে, নন রেসিডেন্ট এজেন্সির জন্য আপনি পারবেন সেটা। নন রেসিডেন্ট কন্ট্রাক্টর এডিসি এটা আপনি পারবেন। ওকে, এটা আমরা বলে ফেলছি বারবার আসুক। ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ক্লাস টাইম শেষ তো আমার। থ্যাংক ইউ, বলেন। টাকা দিতে হবে, টাকায় যেগুলো দিচ্ছেন, হ্যাঁ টাকা গ্যারান্টি যেগুলা কাউন্টার গ্যারান্টি ফরেন কারেন্সি বাট পেমেন্ট টাকায় হবে। বুঝাতে পারছি? মানে ফরেন ফরেন কাউন্টার গ্যারান্টিটা হচ্ছে ফরেন কারেন্সিতে, বাট লোকাল রেসিডেন্ট যে সে পেমেন্টটা টাকায় পাবে। ওকে, আপনি তাকে কাউন্টার গ্যারান্টিটা ছিল ফরেন কারেন্সিতে আর গ্যারান্টি টাকায় দিলেন, টাকায় পাবে। গ্যারান্টি টাকায় দিচ্ছেন, সে টাকায় পাবে। হ্যাঁ হ্যাঁ, সে টাকাই তো নেবে, ডলার নিয়ে কি করবে? নন রেসিডেন্ট তো হ্যাঁ, নন রেসিডেন্ট তো পাবে, ফরেন কারেন্সি পাবে সে। মানে এইখানে যেখানে ফরেন কারেন্সির কথা বলা আছে ফরেন কারেন্সি পাবে, কিন্তু টাকার গ্যারান্টি দিচ্ছেন আর ব্যাকআপ হচ্ছে ফরেন কারেন্সিতে, তাহলে সে কি, তাহলে সে আপনার টাকায় পাবে। হ্যাঁ, টাকা পাবে, টাকা পাবে, রাইট, টাকা পাবে। হ্যাঁ, স্যার লাস্টে একদম শেষ যেই থিমটা বলেছিলেন সেটা যদি স্যার একটু বলতেন, সেই যে নন বলেন তো রেসিডেন্ট কোনটা? এদিকে একদম লাস্টেরটা স্যার। লাস্ট সাইড না, এখন আমি ওকে, এই চ্যাপ্টারটা না আমার কাছে আগে 4-5 বছর আগে অনেক কঠিন লাগতো পড়াইতে গিয়ে, জি স্যার। মনে হইতো যে না জানি কি, কিন্তু আমি এখন ওই যে গত 2 সপ্তাহ আগে কি করলাম, আমি এটা ইউআরডিজি ভাষায় নিয়ে আসছি, এখন দেখি যে না ফাইন, কিছুটা সহজ হলো। আর এই চ্যাপ্টারের কোশ্চেন কেমন হবে একটু বলেন, হ্যাঁ, এটাই কেমন বলতে মানে চাইছিলাম। হ্যাঁ, রাইট, প্রশ্ন প্লিজ বলে স্যার, দিব, রাইট বলে দিব। হ্যাঁ, প্লিজ প্লিজ স্যার, থ্যাংক ইউ। বলেন বলেন, প্রশ্ন বলে দিব, কি প্রশ্ন কিভাবে বলে দিচ্ছে? এটা নিয়ে একটু কথা ছিল স্যার, যে নন রেসিডেন্ট কন্ট্রাক্টর যখন একটা নন রেসিডেন্ট ইন্টারন্যাশনাল এজেন্সিকে দিচ্ছে, সে হ্যাঁ, তাহলে 100% যে মার্জিনটা রেখে দিচ্ছে, সেখানে স্যার ডলার হুম ফ্লাকচুয়েশন তো হতে পারে, যেহেতু হুম এখানে হুম হুম অ্যাপ্লিকেন্টও নন রেসিডেন্ট আবার বেনিফিশিয়ারিও নন রেসিডেন্ট, তাহলে হুম হুম। সেই রিস্কটা ব্যাংক কিভাবে অ্যাভয়েড করবে? ও ব্যাংকের রিস্কটা তাকে করতে হবে, মানে ওইটা ব্যাকআপটা দেখতে হবে, প্লাস মাইনাস মার্জিন একটা রাখতে হবে। বাট স্যার যেটা এখানে অ্যাপ্লিকেন্টও নন রেসিডেন্ট, তো সেক্ষেত্রে হ্যাঁ, ব্যাংক এখানে কিভাবে রিস্ক মিনিমাইজ করবে? মানে যেহেতু রিকোয়ারমেন্টে বলা আছে যে এগেইনস্ট 100% কাউন্টার গ্যারান্টি ফ্রম রেপুটেড ইন্টারন্যাশনাল অ্যাব্রড অর 100% ক্যাশ কোলাটারাল ইন ফরেন এক্সচেঞ্জ কেন রিসিভ এখন যে ফ্রম অ্যাব্রড, ডলার গ্যারান্টি ডলার তাহলে তো পাবে, এটা, ডলার গ্যারান্টি ডলার পাবে, এখানে তো এক্সচেঞ্জ তাহলে কি রিস্ক স্যার নেই। তার মানে সে ডলার একটা কাউন্টার গ্যারান্টি পাবে ডলারে, এবং সেটার ফেভারে ডলার, মানে হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ সে right. ব্যাক সে তো নন রেখে সে রেসিডেন্ট না, আরেকটা তার ডলার, আরেকটা ডলার গ্যারান্টি ইস্যু করবে। অবশ্যই সে তো নন রেসিডেন্ট না, তার তো ডলার, সে তো ডলার, সে তো ডলারই পাবে। জি স্যার, মানে ডলার ব্যাক রেখে ডলারের গ্যারান্টি করবে। অবশ্যই এখানে, হ্যাঁ। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, প্রশ্ন শুনে না, কি প্রশ্ন কিভাবে আসতে পারে? 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর হচ্ছে আমি কষ্ট করে পড়াইছি মানে প্রশ্ন আসবে এখান থেকে ইনশাল্লাহ, ঠিক আছে? আর প্রশ্ন কি আসবে, কেমনি আসবে, এটা হচ্ছে ব্যাপার। এখান থেকে প্রশ্ন কিভাবে দিব এখন চিন্তা করি না যদিও, বাট একটা ধারণা দিতে পারি আপনাদেরকে, রাইট? প্লিজ স্যার একটু বলে দেন। একটা ধারণা দিই, একটু চিন্তা করি কি প্রশ্ন দিতে পারে। আচ্ছা, আপনারা বলেন তো এখান থেকে কিভাবে দিলে ভালো হবে, বলেন, আপনারা বলেন। কেস স্টাডি আকারে আসছে কোশ্চেনটা ভালো। আল্লাহ, 80% পারবে না,
আরেকটাতে নো যাই। স্যার, নো স্যার, কেস স্টাডি শর্ট কোশ্চেন টাইপের দিন স্যার। আসিফ ভাই, গতকালকে পরশুদিন যে আপনার সাথে কথা বলছি মনে আছে তো নাকি? আসিফ সাহেব, জি স্যার, জি স্যার, ওকে, মনে আছে, থ্যাংক মনে ইউ, আছে। থ্যাংকস। আমি 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 মনে বুঝতে পারছি না। জি স্যার, জি ফাইন, স্যার, ঠিক আছে। ওকে, কেস স্টাডি আর কোনো ফরম্যাট বলেন প্লিজ। শর্ট কোশ্চেন টাইপের দেন। জিনিসটা যে কেস সিস্টেম মানে যেটা স্যার যেটার সাথে যেটা রিলেভেন্ট, যে এখানে তো 8-10টা পয়েন্ট আছে যে নন রেসিডেন্স হিসাবে কি কি লাগতেছে বা রেসিডেন্স হিসাবে কি লাগতেছে। ব্যাংকে আসল জিনিস হচ্ছে কি, যে ব্যাংক গ্যারেন্টিটা দিবে তার কোলাট্রাল বা সে কিভাবে জিনিসটাকে অ্যাচিভ করে নিবে আরেকজনকে দেওয়ার আগে, সেটা বাইরে থেকে হোক বা লোকালে হোক বা ক্যাশে হোক বা ফরেন এক্সচেঞ্জে হোক। সেই ফরম্যাট গুলা কি কি জিনিস দরকার, এই ধরনের এই আপনার 10টা পয়েন্ট আছে, 10টা পয়েন্টে কি কি জিনিস লাগতে পারে কোনো একটা, তো ওখানে যদি এমসিকিউ দেন তাহলে হয়তো বা বেটার। কিরকম এমসিকিউ কিরকম? স্যার যেমন এই লাস্টেরটাই ধরেন যে আপনি একটা একজন ভাইয়া কথা বললেন না যে নন রেসিডেন্ট যদি গ্যারান্টি দেয়, হ্যাঁ, তাহলে আপনার ব্যাংক কি করতে পারে, বা ব্যাংকের এই ফ্লাকচুয়েশনের জন্য ব্যাংক এক্সট্রা মার্জিন রাখবে নাকি একটা আপনার কি বলে জানি এক্সচেঞ্জ রেটের পুট অপশন বা কল অপশনের ব্যাপারটা রাখবে কিনা, সেই জিনিসগুলো সেগুলো যদি করতে হবে। এটা সাজিদ বলছিলেন না? জি, জি, স্যার। থ্যাংক ইউ। এত দূর যাবো না আমরা, হ্যাঁ? খুব সহজে যাবো, ঠিক আছে? ধরেন আমি আপনাকে বলি, প্রশ্ন হচ্ছে যে আমরা এটা বলে দিব আপনাদেরকে, আপনি কিছুটা বলছেন, সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্টটা কি, কোলাটেরাল রিকোয়ারমেন্টটা কি। স্যার এটা সিনারিও এনভায়রনমেন্ট এরকম। একটা নন রেসিডেন্ট, এই যেটা আমরা বলবো যে অ্যাপ্লিক্যান্ট যখন নাকি নন রেসিডেন্ট কন্ট্রাক্টর, গ্যারান্টার যখন এডিসি ইন বাংলাদেশ, বেনিফিশিয়ারি হচ্ছে নন রেসিডেন্ট ইন্টারন্যাশনাল এজেন্সি, রাইট? ইন্টারন্যাশনাল এজেন্সি। এই যে গ্যারান্টি ইস্যু করার জন্য কি পারপাসে করা যাবে, এক, এবং তাহলে কোলাটেরাল কি হবে, দুই। এই বুঝা গেল? তাহলে আপনার অ্যাপ্লিক্যান্ট বলে দিব আমরা নন রেসিডেন্ট কন্ট্রাক্টরস, বেনিফিশিয়ারি গ্যারান্টর আপনি এডি, এটা বলে দিব। বেনিফিশিয়ারি নন রেসিডেন্ট ইন্টারন্যাশনাল সেটা বলে দিব। আপনাকে লিখতে হবে যে এই গ্যারান্টি ইস্যু করার জন্য কোন পারপাসে গ্যারান্টিটা ইস্যু করা যাবে এবং তার কোলাটেরাল রিকোয়ারমেন্টটা কি হবে। এটা হচ্ছে কোলাটেরাল রিকোয়ারমেন্ট। বুঝা গেল? পারবেন না? হ্যাঁ, ঠিক এক্স্যাক্টলি আছে এইভাবে নাকি? দিলে পারবো, পড়ে হ্যাঁ, ফেলবো স্যার। স্যার এইভাবে দিলে পারবো আমরা, ওকে, ফাইন। মুখস্থ করে ফেলবো। আচ্ছা, 11 নম্বরে যাই, চলেন দেখি কি অবস্থা এখানে। ওকে, 11 নম্বরে যাই না। অ্যাপ্লিক্যান্ট রেসিডেন্ট, গ্যারান্টর আপনি, বেনিফিশিয়ারি লোকাল প্রাইভেট অথরিটিস, কি পারপাসে করা যাবে, রাইট? এই এবং তার কোলাটেরাল দরকার আছে কিনা, কোনো কোলাটেরাল দরকার নেই। দেখছেন, এখানে কিন্তু কোলাটেরাল কিন্তু লাগবে না, রাইট? হ্যাঁ, যদি কোলাটেরাল দরকার নয়, নো কোলাটেরাল রিকোয়ারমেন্ট, এটা লিখে দিবেন, আর কিছু লাগবে না। এখন আসেন, মিস্টার তানজিরুল, ঠিক আছে এখন এটা এই ফরম্যাটটা? জি স্যার, রিকোয়ারমেন্ট জানতে চাইলে স্যার সবার জন্য বেস্ট হবে। হ্যাঁ, রাইট, নাহলে টাফ হয়ে যাবে না, এত কিছু মনে রাখা তো কঠিন আসলে। দেখেন, অ্যাপ্লিক্যান্ট ফরেন কন্ট্রোল কোম্পানি, গ্যারান্টর এডিসি ইন বাংলাদেশ, বেনিফিশিয়ারি হচ্ছে কনসার্ন অথরিটিস ইন বাংলাদেশ, কি পারপাসে করা যাবে এবং তার কোলাটেরাল রিকোয়ারমেন্ট কি, এই হচ্ছে কোলাটেরাল রিকোয়ারমেন্ট হচ্ছে যেটা। ওকে, এগেইনস্ট ফরেন ব্যাক টু ব্যাক গ্যারান্টি অ্যাকসেপ্টেবল টু দেন, এই হচ্ছে কোলাটেরাল রিকোয়ারমেন্ট। ওকে, ফাইন। অ্যাপ্লিক্যান্ট হচ্ছে ফরেন কন্ট্রোল কোম্পানি, এটা তো বলছি না। গ্যারান্টর এডি, বেনিফিশিয়ারি রেসিডেন্ট ইন বাংলাদেশ, কোলাটেরাল রিকোয়ারমেন্ট কি, পারপাস এবং কোলাটেরাল রিকোয়ারমেন্ট দুইটা পড়বেন, আপনার মনে থাকবে। হ্যাঁ, বাই, থ্যাংক ইউ। ঠিক আছে, রাইটটা একটু দিয়ে দিন প্লিজ। দিয়ে দিচ্ছি। তাহলে এই ডকুমেন্টটা পড়ার সময় আপনারা কিভাবে পড়বেন? অ্যাপ্লিক্যান্ট উনি, গ্যারান্টর এডি, বেনিফিশিয়ারি হচ্ছে উনি। এই 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 ট্রানজেকশনটা করার জন্য কি পারপাসে করা যাবে এবং তার কোলাটেরাল রিকোয়ারমেন্টটা কি। যদি কোনো কোলাটেরাল রিকোয়ারমেন্ট থাকে তাহলে তাহলে পুরোটা লিখবেন, আর যদি কোনো কোলাটেরাল রিকোয়ারমেন্ট না থাকে তাহলে লিখবেন নো কোলাটেরাল রিকোয়ারমেন্ট। ক্লিয়ার?
ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আগামী 1 তারিখ রাত্রে ইনশাল্লাহ দেখা হবে আমরা। আর আপনাদের পরীক্ষা প্রবাবলি 17 তারিখ, তো আপনারা এভাবে প্রিপারেশন শুরু করেন। এই যে যেমন আজকে আমি যে স্লাইডটা পাঠাবো না, এখন আমি আপলোড করে দিচ্ছি। এই স্লাইডটা আপনি যদি এখন এখন আপনার ডিনার করবেন, ডিনার শেষ করে হয়তো ঘুমাতে যাবেন, ঠিক আছে, দ্যাটস ফাইন। আগামীকালকে সারাদিন যে কোনো এক সময় আপনি যদি স্লাইডটা নিয়ে যদি একটু বসেন, বেশি না 30 মিনিট কোনো এক সময় আপনি যদি বসেন, আমার তো মনে হয় না যে স্লাইডের কোনো কিছু মানে, আর প্রশ্নের প্যাটার্ন তোমরা বলে দিলাম যে কি অ্যাপ্লিকেন্ট হচ্ছে উনি, গ্যারান্টার হচ্ছে উনি, বেনিফিশিয়ারি উনি। এইটা করতে গেলে কোন পারপাসে আমি গ্যারান্টি ইস্যু করতে পারবো, এটা পুরোটা লিখে দরকার কি নেই। আচ্ছা, এইটা পড়তে গিয়ে 30 মিনিটের বেশি লাগবে? আচ্ছা ধরেন 30 মিনিটে পড়লাম, 1 ঘন্টা সময়, 1 ঘন্টা এটা শেষ হয়ে যাবে না? নাকি নাকি এটার জন্য আমার 5 দিন লাগবে? সমস্যাটা হচ্ছে আপনারা হয়তো পড়ার সময়টা পান না, কিংবা যখন হয় তখন আপনি একটু বিশ্রাম করেন। যেটা স্যার পড়বেন সব স্লাইড গুলো যদি আজকের মতো হইতো তাহলে খুব ভালো হইতো। আরে বাবা রে, স্যার একটু 7-8 টা এরকম প্রিসাইজলি একটু বলে দিয়েন একদম প্লিজ। 7-8 পুরোটা পড়তে হবে স্যার পুরোটাই পড়বো স্যার স্যার, তারপর একটু বলে দিন 7-8টাই বলে আসলে দেবেন, বলে বেশি, দেবেন। অনেক ডিটেইলে, যেটা আমাদের জন্য খুব ওকে, কঠিন। থ্যাংক ইউ স্যার। স্যার একটু গুছিয়ে আমরা প্রশ্নের প্যাটার্ন গুলো একটু বলে দিলে ভালো। আচ্ছা, পড়তে দেখেন, প্রশ্নের প্যাটার্ন পরে বলে দিব না, এখন ক্লাসগুলো শেষ করি নাকি? জি স্যার, ঠিক আছে স্যার। আর 24 তারিখ নেওয়ার ব্যাপারে কি খবর? 24 তারিখ নেওয়ার ব্যাপারে 24 তারিখ নাকি? 24 তারিখ যদি নেই তাহলে ক্লাস তো শুরু হবে জুলাই মাসে। কি স্যার 24 তারিখ হলে ভালো হতো স্যার। স্যার 24 তারিখ ভালো হয়। না হওয়ার সম্ভাবনা 99%। স্যার এক সপ্তাহের জন্য স্যার কিছু বলুন স্যার। আচ্ছা, দিয়ে দিলাম। ওকে, ভালো থাকেন। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।